ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে যারা আমরা আছি ডি ইউনিটের ক্লাসে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আমরা মূলত প্রস্তুতি নেব। তো আমরা চেষ্টা করব যে ডি ইউনিট সম্পর্কিত যেসব আলোচনা, তো সেগুলো করার। আজকে আমরা সবাই আলোচনায় আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ 1 বিষয়াবলী, তো সেখানে যেসব আলোচ্য বিষয় আছে তোমরা নিশ্চয়ই সিলেবাস থেকে অলরেডি দেখে ফেলেছো। যেমন সিলেবাসে দেয়া আছে হচ্ছে আমাদের দেখো লেখা আছে বাংলাদেশ পরিচিতি, তারপর ভূ প্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের জনসংখ্যা, তারপর দেখো লেখা আছে বাংলাদেশের উপজাতি, বাংলাদেশের পরিবেশ, এবং সেই সাথে লেখা আছে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর ইতিহাস সম্পর্কিত মধ্যযুগ, এবং মূলত আমাদের প্রশ্ন আসবে আধুনিক যুগ থেকে। তো আমরা শুরু করি আজকে। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও তোমরা কি কথা বুঝতে পারতেছো কিনা, বা তোমরা শুনতে পারতেছো কিনা, সঠিকভাবে ঠিক আছে কিনা। এবং আমরা আশা করব যে আজকে ক্লাসে যতক্ষণ আলোচনা করব তোমরা কিছু কিছু জিনিস নোট করে রাখবা, এবং তোমরা কমেন্টে জানাবা যে তোমাদের আসলে কোন জিনিসটা এখান থেকে আরো জানতে পারলে ভালো হয়। ঠিক আছে, আমরা শুরু করি আজকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা আমরা টপিক লিখছি, একটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। তো এই দুইটা অংশ থেকে আমাদের মূলত প্রশ্ন আসবে এমসিকিউতে। তো সেই সাথে এখন যেহেতু আমাদের ডি ইউনিটের নতুন ট্রেন্ড হচ্ছে লিখিত পরীক্ষা হয়, তো সেখানে ছোট্ট একটা অংশ আমরা লিখিত নিয়েও আলোচনা করব যখন আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীগুলো সব আলোচনা শেষ হয়ে যাবে। তো আসো আমরা বাংলাদেশ বিষয়াবলী আজকে আলোচনা করি, এবং সেই সাথে আমরা সিলেবাস ভিত্তিক আজকে আমরা আলোচনা করব। তো দেখা যাক আমাদের বাংলাদেশ বিষয়াবলীতে আজকের লেকচার প্ল্যানে কি রয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা লেকচার 1 পড়বো আজকে, এবং বাংলাদেশ বিষয়াবলী পড়বো। তো এই যে বাংলাদেশ বিষয়াবলীতে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি। দেখো, হ্যাঁ, বাংলাদেশ পরিচিতির মধ্যে দেখো প্রথমে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে একটা ম্যাপ শিখতে হবে, যে ম্যাপটা আমাদের সবসময় হেল্প করবে পুরো বাংলাদেশের ফিগারটা বুঝে নিতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মোটামুটি রাফলি বাংলাদেশের ম্যাপ। তো এই ম্যাপটা আমরা যদি দেখি, তো সেখান থেকে আমরা দেখব এখান থেকে তো আমরা যদি বাংলাদেশের ম্যাপের দিকে তাকাই, দেখতে পাচ্ছি আমরা এই বাংলাদেশ আমাদের দক্ষিণে পৃথিবীর আমরা জানি যে 195টি স্বাধীন দেশ রয়েছে, এবং এর মধ্যে জাতিসংঘভুক্ত 193টি। তো এর মধ্যে আমাদের দক্ষিণ এশিয়ায় দেশ রয়েছে আমাদের 8টি। তো আমরা যেসব পড়ে এসেছি আমাদের বাংলাদেশ এবং বিষয়াবলী আন্তর্জাতিক সব মিলিয়ে, তো আমরা জানি যে আমাদের নবম দশম শ্রেণীতে যেটা ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেইখানে একটা অংশ ছিল সার্ক। তো সেই সার্কভুক্ত বাংলাদেশ আমাদের একটি দেশ, যেটা আমরা আজকে আলোচনা করব। তো তোমরা একটু লিখে নাও এই যে ছোট্ট একটি অংশটা। কমেন্ট দেখার জায়গা আছে? আচ্ছা, তো তোমরা একটু কমেন্ট করো তোমরা কি লিখে নিতে পারতেছো কিনা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। তো এইটা আসলে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে কেমন ছিল। প্রাচীন যুগ, তো প্রাচীন যুগ শুরু হয়ে গেছে কত সালে? আসলে প্রাচীন যুগ মূলত শুরু হয়েছে আমাদের 327 বিসি। বিসি বলতে আমরা বোঝাচ্ছি যীশু খ্রিস্টের জন্মের 327 বছর পূর্বে আমাদের এই ইতিহাস শুরু হয়েছে। এটা মধ্যযুগ কখন চলে আসলো? মধ্যযুগ আসলো আমাদের 1204 সালের পরে। 1204 সালের পরে। এই 1204 সাল থেকে আমাদের আধুনিক যুগের দিকে যাত্রা করবে। তার মধ্যে আমাদের মধ্যযুগ রয়ে গেছে কত সালে শেষ? 1757 সালের 23 জুন আমরা জানি পলাশীর যুদ্ধ ঘটে গেল। তো তারপর কি হয়ে গেল? আমাদের মধ্যযুগ শেষ হয়ে গেল। তারপর আধুনিক যুগ শুরু হয়ে গেল, এবং মূলত আমাদের 1971 সাল পর্যন্ত আমরা দেখব। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের একটা সিকোয়েন্স আলোচনা। তো এই প্রাচীন যুগে মানুষজন কোথায় বাস করতো? মানুষজন আমাদের আজকের মতো কি সভ্য সমাজে বাস করতে পারতো? না। তাহলে তারা কোথায় ছিল? তারা ছোট ছোট একটা করে অঞ্চলে বিভক্ত ছিল। সেই অঞ্চলগুলোকে আমরা বলবো জনপদ। তো সেই অঞ্চলগুলোর নাম কি আমরা বললাম? জনপদ। তাহলে জনপদ কতগুলো ছিল? জনপদ ছিল মূলত 16টি। আচ্ছা, তাহলে আমাদের জনপদ কতগুলো ছিল? 16টি জনপদ ছিল। এই জনপদগুলোর মধ্যে আমাদের মূল জনপদ কয়টা ছিল আমরা দেখে নেই। তো ঢাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। এই যে সিলেট এবং হচ্ছে আমাদের চট্টগ্রাম ছিল হরিকেল জনপদের অংশভুক্ত। হরিকেল আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, এটা হচ্ছে বঙ্গ, তারপর হচ্ছে হরিকেল, তারপর এখানে হচ্ছে সমতট। সমতট দেখতে পাচ্ছ তোমরা। তারপর হচ্ছে আমাদের 1757 সালে যে আমাদের পলাশীর যুদ্ধ হয়েছিল,
তো সেইখানে মূলত আমাদের মধ্যযুগের সমাপ্তি হয়। ঠিক আছে, আচ্ছা দেখো লেখা আছে তোমাদের এখানে, এই যে পলাশীর যুদ্ধ আমাদের হয়ে গেল, তো ফলে মধ্যযুগ শেষ হয়ে গেল, তারপর আধুনিক যুগ শুরু হয়ে গেল। তাহলে কত সালে? এই যে 1757 সালের পরপরই আধুনিক যুগ শুরু হয়ে গেল। ইংরেজ শাসন, মূলত আমরা বলবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আচ্ছা, তো লিখা দেয়া আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর শুরু হয়ে গেল মধ্যযুগ, এবং মধ্যযুগ শেষের ফলে আধুনিক যুগ যখন শুরু হয়ে গেল, ইংরেজদের প্রাথমিক ধারণা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, তারপর আমাদের মুক্তিযুদ্ধ চলে আসলো সর্বশেষ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম জনপদ ছিল আমাদের 16টি। তো এই জনপদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পুন্ড্র, দেখতে পাচ্ছ তোমরা, লিখে দিচ্ছি আমি, পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল। তো এগুলো হচ্ছে আমাদের মূলত জনপদ। তো এই জনপদগুলোর মধ্যে কোন কোন অঞ্চল কোথায় আজকের বাংলাদেশের মধ্যে ছিল, তো আমরা যদি একটু দেখে নেই, তাহলে তোমরা একটু লিখে নাও। এই হরিকেল অঞ্চলের মধ্যে ছিল, হরিকেল জনপদের মধ্যে ছিল আমাদের চট্টগ্রাম এবং সিলেট। এই সমতট যে আমাদের জনপদ ছিল, এখানে ছিল কুমিল্লা, এবং নোয়াখালী অঞ্চল। এই বৃহত্তর বঙ্গ জনপদের মধ্যে ছিল ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর। এই যে পুন্ড্র দেখতে পাচ্ছ, এখানে আর একটা জনপদ ছিল, তার নাম হচ্ছে বরেন্দ্র। ওকে, আমি আশা করবো যে তোমরা এগুলো বাকিটা পড়বা। পুন্ড্রের মধ্যে ছিল বগুড়া এবং দিনাজপুরের কিছু অংশ, রংপুরের কিছু অংশ। মূলত বরেন্দ্র ছিল হচ্ছে আমাদের দিনাজপুর, রাজশাহী কিছু একটা অংশ। ওকে, তো আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার যে বরেন্দ্র পুন্ড্র আমাদের মূলত কোনটা ছিল। পুন্ড্র ছিল বগুড়ায়, এখানে বরেন্দ্র হচ্ছে আমাদের রাজশাহীতে। তো তোমরা একটু জানাও যে তোমরা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিলে আগে। তোমরা কি হরিকেলে, নাকি সমতট, নাকি বঙ্গে, নাকি হচ্ছে তোমাদের গৌড়ে, নাকি বরেন্দ্রতে, কোনটাতে ছিলে তোমরা একটু আমাকে জানাও কমেন্ট। ওকে, তাহলে আমরা পরের আলোচনায় আসি আজকে। তো পরের আলোচনা হচ্ছে আমাদের ইতিহাস দিয়ে আমরা শুরু করি। তাহলে আমরা বুঝলাম যে প্রাচীন যুগের মধ্যে তাহলে কারা কারা ছিল। এই জনপদ ছিল, জনপদের মধ্যে ছোট ছোট অঞ্চল ছিল, সেগুলোকে আমরা নাম দিলাম হরিকেল, সমতট, বঙ্গ, এবং সেগুলোর অধীনে আমাদের আজকের যে জেলা ছিল সেগুলো অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা এখন দেখব যে প্রাচীন যুগ বলতে কি কি বোঝায়। এটা খুব ভালো করে লিখবা। এখন যেটা আমি বোর্ডে লিখতেছি তোমরা একটু খাতায় ভালোভাবে তুলে নাও। তো প্রাচীন যুগ শুরু হয়ে গেল আমাদের মৌর্য শাসন থেকে। কি শাসন? মৌর্য শাসন। এই মৌর্য শাসনের পরবর্তী আসলো গুপ্ত শাসন। তারপর কি আসলো? গৌড়ের স্বাধীন রাজ্য ছিল একটা, গৌড়ের রাজা শশাঙ্ক আসলো। তাহলে এটা কিসের শাসন ছিল? গৌড় রাজ্য। ওকে, তোমরা একটু জানাও তোমরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আগে, মূলত যেগুলো জনপদ ছিল। তারপর আমরা আসি পাল যুগ। ওকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানে আমাদের মৌর্য শাসন শুরু হয়ে গেল কত সালে? 327 বিসি। বিসি বলতে বিফর খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 327 বছর পূর্বের ইতিহাস আমাদের আজকের বাংলাদেশের প্রাচীন ইতিহাস। তো সেইখানে কোন শাসন শুরু হয়ে গেল? মৌর্য শাসন, তারপর গুপ্ত শাসন, তারপর গৌড় রাজ্য যেখানে শাসন করে থেকে শশাঙ্ক, তারপর আসলো পাল যুগ এবং সেন যুগ। সেন রাজাদের আমরা নাম জানি সবাই। তো সেন রাজাদের কি নাম? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমি 5টা নাম লিখছি নিচে নিচে। একটা হচ্ছে সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন এবং লক্ষণ সেন। তো এই সেন রাজাদের সর্বশেষ রাজা ছিল কে? লক্ষণ সেন। এই লক্ষণ সেন পরাজিত হলো কত সালে? 1204 সালে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। এই লক্ষণ সেন পরাজিত হলো 1204 সালে। কার কাছে? 1204 সালে তিনি পরাজিত হলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির কাছে। এই জিনিস আর এই জিনিস আমরা হিস্টোরি মিলিয়ে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমরা একটু কমেন্টে জানাও এই প্রাচীন যুগ সম্পর্কে বুঝতে তোমাদের কি কোনো অসুবিধা হলো কিনা, বা তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমাদের ফারিয়া তাসনিম কমেন্ট করেছে আমাদের যে এগুলো সহজে মনে রাখবো কিভাবে।
হ্যাঁ, এগুলো মনে রাখার একটু পদ্ধতি আছে, তো আমরা ক্লাস আগে দেখে নেই, তারপর আস্তে আস্তে আমরা মনে রাখার চেষ্টা করবো এইসব। তো দেখো তোমরা, সাধারণ জ্ঞানের বিষয়টা আসলে খুব কঠিন না, কিন্তু আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক, তো আমরা চেষ্টা করবো এটা খুব এনজয় করার। দেখো তাহলে, যে সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লল এবং লক্ষণ। তো লক্ষণ সেন পরাজিত হয়ে গেল কবে? 1204 সালে। আচ্ছা, আমি তোমাদের কমেন্টে আসবো ক্লাস শেষের দিকে, সবার কোশ্চেনের আনসার সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা আগে আমাদের ক্লাসের কন্টেন্ট গুলো শেষ করে নেই, তারপর আমরা কমেন্টে আসবো। ওকে, আমি মুছে দিলাম তোমাদের। ওকে, তোমাদের এই একজনের কমেন্টের উত্তরে আমি একটা ছন্দ বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও খাতায়। তো সেন যুগে সর্বশেষ যারা শাসক ছিল তাদের মধ্যে আমাদের নামটা দেখেও একটু ছন্দ করলে কি হয়? সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল এবং লক্ষণ। এটাকে সংক্ষেপে আমরা যদি লিখি সাহেবী বল, এই কথাটা যদি আমরা লিখে ফেলি, তাহলে আমাদের কিন্তু মনে রাখার সুবিধা। দেখো এবার কি সহজ হয়ে গেল কিনা? সাহেবী বল কথাটাকে যদি আমরা শিখে ফেলি, তাহলে কি হয়ে যায়? খুবই ইজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম অনেক এরকম আমাদের টেকনিক থাকবে, আশা করি তোমরা শিখে যাবা। তাহলে সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল এবং লক্ষণ। লক্ষণ সেন পরাজিত হয়ে গেল, মধ্যযুগ শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে পরের প্রশ্নে আসি আমরা। পরের আলোচনা কি ছিল? পরের আলোচনা হচ্ছে ইতিহাস সংশ্লিষ্ট আলোচনা। তাহলে মধ্যযুগ যে আমাদের শুরু হয়ে গেল, তাহলে মধ্যযুগে কি আছে তোমরা একটু খুব সুন্দরভাবে, আমি যেমনটা তোমাদের এরকম নিচে নিচে লিখবো, তোমরাও খাতায় আশা করি নিচে নিচে লিখবা। তো দেখি মধ্যযুগে কি ছিল। মধ্যযুগের মধ্যে আমাদের দুটো শাসন ছিল। একদিকে হচ্ছে দিল্লির শাসন, এবং অপর দিকে হচ্ছে আমাদের বাংলার শাসন। তোমরা দেখতে পাচ্ছ দিল্লির শাসন এবং বাংলার শাসন। তাহলে দিল্লিতে যারা শাসন করত তাদেরই প্রতিনিধি কোথায় পাঠিয়ে দেওয়া হতো? এই যে আমাদের বাংলায়। অথবা বাংলায় কখনো কখনো কি হতো, দিল্লির শাসকদের মানা হতো না, ফলে স্বাধীন কিছু শাসকদের উদ্ভব ঘটতো। এই স্বাধীন শাসকদেরকে মাঝে মাঝে আমরা নাম দিতাম স্বাধীন সুলতানি শাসন, কখনো আমরা বলতাম তাদেরকে 12 ভূঁইয়া। বোঝা গেছে তোমাদের? ওকে, দিল্লির শাসনের মধ্যে কি কি শাসন চলছে? আমরা যেমন প্রাচীন যুগে শিখলাম মৌর্য, গুপ্ত, গৌড়, শশাঙ্ক, পাল এবং সেন। তাহলে নিশ্চয়ই দিল্লিতেও এরকম কিছু আছে। তাহলে দেখি ধারাবাহিকভাবে কারা কারা শাসন করলো। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সিকোয়েন্স লিখলাম: দাস শাসন, খলজি শাসন, তুগলক শাসন, সৈয়দ বংশ এবং লোদি বংশ। এরা মূলত কোথায় শাসন করেছে? দিল্লিতে। এই সময়টাকে বলা হতো দিল্লি সালতানাত, অর্থাৎ দিল্লি সুলতানদের শাসনের অধীনে ছিল। এই লোদি বংশের একজন শাসক ইব্রাহিম লোদি। দেখতে পাচ্ছ তোমাদের আমি একটা সিকোয়েন্স লিখলাম দিল্লি সালতানাতের যে সিকোয়েন্স, তার মধ্যে সর্বশেষ কে? লোদি বংশ। সর্বশেষ তোমরা দেখো কে? লোদি বংশ। তো এই লোদি বংশের সর্বশেষ শাসক ছিল ইব্রাহিম লোদি। তিনি 1526 সালে পরাজিত হলো। কার কাছে? বাবরের কাছে। তোমরা সবাই জানো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি কি করেছে? দিল্লিতে আমাদের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছে। তার মানে দিল্লিতে এবার মুঘল সাম্রাজ্য শুরু হয়ে যাবে কবে? 1526 সালে।
ওকে, তোমরা বুঝলা যে দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি এবং মোগল শাসন। তো এই মোগল শাসকদের একটা ছন্দ আমরা সকলেই জানি, নিশ্চয়ই তোমরাও জানো, যে রাজার হলো একবার জ্বর সারিল ঔষধে। তো এখানে কারা কারা ছিল? অথবা আমরা বলি যে বাবার হইল একবার জ্বর। তো বাবর ছিল, তারপর কে? হুমায়ুন, তারপর সম্রাট আকবর, তারপর কি? জাহাঙ্গীর। তারপর আমরা যদি সিকোয়েন্সটা দেখি, বাবার হইলো একবার জ্বর, তারপর সারিল ঔষধে শাহজাহান, এবং সবশেষ আওরঙ্গজেব। তাহলে আমরা একটু লিখে দিই এটা। এটা কি তোমাদের খাতায় ওঠানো হয়ে গেছে? তোমরা একটু কমেন্টে জানাও। ওকে ওকে, ঠিক আছে, আপনি একটু দেখেন যে ওদের কমেন্ট কি ঠিক আছে কিনা, বা ওরাও কি ঠিক মতো তুলতে পারতেছে কিনা। ওকে, সবশেষ আমরা একটু দেখে নেই, ওভারভিউ করে নেই। দিল্লির শাসন যেটা আমাদের ছিল, এর মধ্যে ছিল দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি এবং মুঘল শাসন। তো এই মুঘল শাসনের এখন সূত্রপাত হবে। কিভাবে সূত্রপাত হলো তোমাদেরকে আমি একটা ক্লু বলে দিলাম। ইব্রাহিম লোদি যখন পরাজিত হলো 1526 সালে, কার কাছে? বাবরের কাছে। তাহলে বাবরের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত ঘটলো। তো দেখো লেখা আছে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তাহলে তোমরা বুঝতে পারতেছো এটা হবে বাবর, সম্রাট বাবর। তারপর হবে এটা হুমায়ুন, তারপর হবে আকবর, তারপর হবে জাহাঙ্গীর, তারপর শাহজাহান। এই শাহজাহানকে তোমরা সবাই চেনো, যিনি কি করেছে? দিল্লির তাজমহল গড়েছে। তোমরা একটু লিখে নাও এটা। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো? এই ছন্দ কি উঠাইতে পারতেছো? কোনো দিক থেকে অসুবিধা হচ্ছে? লেখা ঘোলা মনে হচ্ছে কিনা তোমরা একটু জানাও। আশা করি ক্লিয়ার সব থাকবে এখানে। তো দেখো, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তো এখন আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে, এই যে শাসকরা শাসন করে গেছে, তারা বিস্তীর্ণ এলাকা শাসন করেছে, ওই ইতিহাস ঐতিহ্য তারা গড়ে তুলেছে, স্থাপত্য শিল্প স্থাপন করেছে তারা, এবং তাদের সাথে যে আমাদের ইতিহাস জড়িত, ঐতিহ্য জড়িত, সেগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমরা বই থেকে কিছু জিনিস পড়বো। তো আমি তোমাদের লেকচারের শেষের দিকে বলে দেবো যে তোমাদের যে জুবায়ের জিকে বইটি সাপ্লাই দেওয়া হয়ে গেছে, সেই জুবায়ের জিকে থেকে তোমরা কত দূর পর্যন্ত পড়বা আজকের সম্পূর্ণ লেকচার বই থেকে কভার করে নিতে। তো আমি এখানে তোমাদের সামারি বলে দিচ্ছি, এবং সেখান থেকে কি কি পড়তে হবে বই থেকে তোমরা গোথ্রো করবা। এবং বইয়ের মধ্যে তোমরা দেখবা আলোচনায় আছে, প্রশ্নগুলো পড়বা। শেষের নামটা কি? শেষের নামটা হচ্ছে ঔরঙ্গজেব, অথবা আমরা কখনো কখনো বলি আরঙ্গজেব। তো আশা করি ক্লিয়ার। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এই বই থেকে আমাদের প্রশ্ন সলভ করতে হবে। কি কি প্রশ্ন? নাম্বার 1 হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, নাম্বার 2 বিসিএস এর কিছু প্রশ্ন দেয়া আছে, এবং অন্যান্য চাকরির প্রশ্ন। তো তোমরা দেখো, এই বইটা তোমাদের সাপ্লাই দেওয়া হয়ে গেছে ডি ইউনিটের প্রশ্ন। তো এই বইটা তোমরা সুন্দরভাবে সলভ করবা কিছু প্রশ্নের আইডিয়া পাওয়ার জন্য। আর তোমাদের যে এই বই, তো এই বই থেকে আমি একটু পরে বলে দেব কোন পৃষ্ঠা থেকে কত নম্বর তোমরা পড়বা আজকে লেকচার কভার করার জন্য। এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়, চলমান যে আমাদের বিষয়াবলী, যেটাকে আমরা বলি কি কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা তোমরা এই বইটি থেকে। এটা 20 টাকা দাম মাত্র, প্রতি মাসে তোমরা কিনে আপাতত পড়বা। তাহলে কি হবে? আমাদের প্রশ্ন হয়
আমরা বই তো পাইনি। হ্যাঁ, তোমরা পেয়ে যাবা, শিগগিরই পেয়ে যাবা, কারণ তোমাদের কোচিং তোমাদের কাছে দায়বদ্ধ। কোচিং এর মাধ্যমে তোমরা আশা করি প্র্যাকটিস ভালোভাবে করবা এবং যাবতীয় বইপত্রের সাপোর্ট পেয়ে যাবা। আর যদি দেরি হয় কারো কাছে পৌঁছাতে, তোমাদের যদি নিজ উদ্যোগে কিনতে চাও কিনতে পারো, কোনো অসুবিধা নেই। একজন বলে দিল কি ব্রাঞ্চে গিয়ে নিয়ে আসো। ওকে, ঠিক আছে, তোমাদের সুযোগ মতো তোমরা নাও অথবা সাপ্লাই করা হবে তোমাদের। ওকে, তো আসো বাবু, তাহলে আমরা এই ছন্দ পড়ে ফেললাম। তাহলে আমরা আসি, তাহলে এখন থেকে কি পড়বো? তাহলে সম্রাট আকবর যা যা করলো তা পড়বো, সম্রাট জাহাঙ্গীর যেসব নির্মাণ করলো সেগুলো পড়বো, আওরঙ্গজেব কি কি করলো সেগুলো পড়বো। তার মানে বোঝা যাচ্ছে পড়ার ধরন কি। এখন এখানে কিছু কঠিন মনে হয় যদি, তাহলে আমি যখন নেক্সট ক্লাস নেব তখন তোমরা আবার জিজ্ঞেস করবা যে স্যার গত লেকচারের ওই আলোচনা আমরা বই থেকে বুঝিনি। তোমাদের গাইডলাইনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা এভাবে পড়বা। সাধারণ জ্ঞানের বিষয় কিন্তু একদম সমুদ্রের মতো, কোথায় গিয়ে যে হাবুডুবু খাবা বুঝতে পারবা না। অতএব বি কেয়ারফুল। এইসব জিনিস আমরা একটা ধারাবাহিক ভাবে পড়বো। তোমরা আমার ইনস্ট্রাকশন ফলো করে আশা করি এই 2-3 দিন যে গ্যাপ থাকবে এটা সুন্দরভাবে শেষ করে ফেলবা এবং এক্সাম গুলো দিতে থাকবা। এতে করে কি হবে, তোমাদের মধ্যে যে একটা সাধারণ জ্ঞানের প্রতি আগ্রহ সেটা জন্মাবে। হ্যাঁ, ডি ইউনিটে আসলে কি কি সাবজেক্ট থাকে এটা কি আমাদের ধারণা আছে? আমরা কোন কোন কে ডিপার্টমেন্টে পড়তে চাই ডি ইউনিটের একটু যদি লিখে দেই তাহলে ভালো হয়, কেমন? ওকে, তাহলে আমরা লিখলাম এটা। মোগল শাসন শেষ হয়ে গেল। তাহলে ইনি শুরু করলো 1526 সালে এবং ইনিও শেষ করতেছে। এবং সবশেষে আরেকজন শাসক আছে, তার নামটা আমরা একটু এই যে প্রান্তে লিখে দিলাম ডট ডট দিয়ে, কারণ ডটের মাঝে দেখো অনেকগুলো শাসকে আবার চলে এসছে যাদের নাম ইতিহাসে খুব একটা শোনা যায় না। তো সবশেষে আমরা শিখবো একজনের নাম, তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তোমরা এটা জানো, যারা ঢাকায় সদরঘাট চেনো বা গুলিস্তান চেনো, ওই সেই সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা জায়গা আছে বাহাদুর শাহ পার্ক। তো সেই বাহাদুর শাহ কে ছিল? এই মোগল সাম্রাজ্যের সর্বশেষ শাসক ছিল। তো লিখে ফেলি আমরা। আমরা শেষে একদম একটু বক্স করে দিলাম দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ সবশেষ শাসক ছিল এই আমাদের মুঘল সাম্রাজ্যের। তাহলে মনে থাকবে, পরীক্ষার প্রশ্ন আছে কার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হলো, তোমরা উত্তর দিতে পারবে বাবর। কার মাধ্যমে দিল্লির যে আমাদের মুঘল শাসন ছিল সেটা সমাপ্ত হলো, বা মুঘল শেষ শাসকের নাম কি, তোমরা ইজি বলে দিতে পারবা দ্বিতীয় বাহাদুর শাহ। তো দ্বিতীয় বাহাদুর শাহের স্মৃতি বহন করে কোথায়, আমাদের যদি প্রশ্ন আসে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত, তোমরা ইজি ভাবে বলে দিতে পারবা যে হচ্ছে সদরঘাট এলাকায়, কেমন? তো মুছে দেই, তোমাদের কি এটা উঠানো হয়ে গেছে? একদম খাতায় উঠানো হয়ে গেছে? একটু জানাও, কমেন্টে জানাও। আচ্ছা, আমাদের একজন লিখে দিছে জি হ্যাঁ। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমাদের জন্যই আমাদের সেবা। ওকে, দেখো এরপর ছিল আমাদের আরেকটা অংশ যেটা দিল্লির শাসনে, তোমরা নিশ্চয়ই মনে রাখছো, বাংলার শাসন। এই বাংলায় কারা কারা শাসন করলো খুবই একটু নজর দিবা, কারণ এই জিনিসটা আমরা বুঝে ফেললাম দিল্লিতে এক ধরনের শাসন ছিল, সেখানকার কিছু প্রতিনিধি কোথায় শাসন করেছে, আমাদের বাংলায় এসে। তাহলে দেখা যাক বাংলাতে কিরকম শাসন ছিল। তাহলে দিল্লির শাসনগুলো তোমরা এখন খুব ভালোভাবে বলতে পারবা, দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি এবং সবশেষ হচ্ছে আমাদের মুঘল। ওকে, তাহলে এবার দেখি বাংলায় কারা কারা ছিল। বাংলায় প্রথমে এখানে যেটা ছিল, দাস ছিল, খলজি, তুগলক, সৈয়দ এবং লোদি, সবশেষ মুঘল। আর বাংলায় শুরু হয়ে গেল কি দিয়ে দেখো, খলজি শাসন দিয়ে। এখন এই দুই খলজির নাম কিন্তু আলাদা। এনার নাম যেটা, এই যে খলজি দেখতে পাচ্ছি আমরা, এই খলজি হচ্ছে আমাদের আলাউদ্দিন খলজি। মনে থাকবে তোমাদের নামটা, আলাউদ্দিন খলজি। আর এই খলজি হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। মানে লিখে দিলাম একটু।
তোমরা সম্প্রতি একটা মুভি দেখেছো দীপিকা পাড়ুকোনের, তো সেখানে এই যে পদ্মাবতী যে ছবিটা, যে মুভিটা, হিন্দি মুভিটা, তো সেইখানে দীপিকা পাড়ুকোনকে নিয়ে একজন চরিত্র আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আলাউদ্দিন খলজি। তার মানে হিস্টোরি রিলেটেড মুভিগুলো আমাদের দেখতে হবে। রণবীর সিং লিখা আছে, এক্স্যাক্টলি। স্যার খলজিতে কি যেন লিখলো একজন, আরেকটু জানাও, বলেন তো। তার আগেরটা কি যেন একটা কমেন্ট ছিল, দেখেন তো। দেখি তো কোথায়। খলজিত সেন শাসনের অবসান করে, হ্যাঁ, খুবই ভালো কথা। একজন খুবই একটা লজিক্যাল কমেন্ট করেছে যে খলজিত স্যার সেন শাসনের অবসান করেছে। হ্যাঁ, খুবই সত্য। এই যে খলজি শাসন আমাদের শুরু হয়ে গেল কার মাধ্যমে? বখতিয়ার খলজি। খুব ভালো করে মনে রাখো, বখতিয়ার খলজি। এই বখতিয়ার খলজি কি করলো? বাংলায় যে আমাদের সেন লক্ষণ সেন ছিল তাকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন চালু করলো। বোঝা গেছে? তাহলে বাংলায় এতদিন কার শাসন চলছে? হিন্দুদের শাসন। তাহলে মুসলিম শাসনের অবসান তো আর ঘটবে না, মুসলিম শাসনের আগে তো সূচনা ঘটবে। তো সে কার মাধ্যমে মুসলিম শাসনের সূচনা ঘটলো? এই যে বখতিয়ার খলজির মাধ্যমে। কোথায়? বাংলায়। আর এখানে কি, আলাউদ্দিন খলজি হচ্ছে দিল্লির শাসন ছিল। ওকে, তোমাদের কাছে কি ক্লিয়ার কথাটা? একটু কমেন্টে জানাও। আচ্ছা, একটা তোমাদেরকে একটা আমি ক্লু দিয়ে দিলাম। এই যে 1204, তোমরা কি কেউ বলতে পারবে? আজকের আলোচনার শুরুর দিকে আমি লিখে দিছিলাম 1204। এই 1204 কি জিনিস? এই 1204-এ বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে আমাদের উপমহাদেশে তথা বাংলা দেশের অঞ্চলে মুসলিম শাসনের সূচনা করলো। ওকে, তারপর হচ্ছে আমাদের তুর্কি শাসন। এই সুলতানি আমল। হ্যাঁ, দেখেন তো কমেন্টে কি লেখা। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো, আমাদের খলজি তুর্কি সুলতানি শাসন শুরু হয়ে গেল। এইখান থেকে প্রশ্ন আসবে, মাথায় রাখো, তোমাদের সুলতানি আমল থেকে প্রশ্ন আসবে, কারণ এটা আমাদের বাংলার শাসন, খুবই ইম্পর্টেন্ট সময়। 1338 থেকে 1538 সাল পর্যন্ত চলছে এই শাসন, সুলতানি শাসন। এই সুলতানি শাসনদের মধ্যে বিখ্যাত বিখ্যাত আমাদের শাসক আছে। কারা কারা? এক নাম্বার হচ্ছে আমাদের ফখরুদ্দিন মোবারক শাহ। তোমরা বই খুললেই পাবা, বই তোমরা পড়ে নিবা, আমি জাস্ট একটু নামগুলো বলে যাই। ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর গিয়াসুদ্দিন আজম শাহ, তারপর আলাউদ্দিন হোসেন শাহ। এই তিনজনের নাম আমাদের মনে রাখতেই হবে, কারণ ফখরুদ্দিন মোবারক শাহের মাধ্যমে সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে। নাম তিনটা লিখে দিলাম আমি। ফখরুদ্দিন মুবারক শাহ, তারপর কি আমাদের গিয়াসুদ্দিন আজম শাহ। তোমরা লিখে নাও, গিয়াস উদ্দিন আজম শাহ। তারপর তোমরা লিখে নাও আলাউদ্দিন হোসেন শাহ, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমরা কি লিখতে পেরেছো সবাই? দেখো তো একটু, আমাদের লিখা আছে যে ফখরুদ্দিন মোবারক শাহ। জি হ্যাঁ, ধন্যবাদ। ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর লিখা আছে আমাদের গিয়াসুদ্দিন আজম শাহ, তারপর দেখতে পাচ্ছ আলাউদ্দিন হোসেন শাহ। তোমরা খুবই ভালো করে পড়ে নিবা। 1538 সাল পর্যন্ত আমাদের হিস্টোরি ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিই বোর্ডটা। ওকে, সুলতানি শেষ হয়ে গেল। এবার আসি আমরা আফগানি শাসন, খুবই ইম্পর্টেন্ট। আফগান, এই আফগানি শাসনের মধ্যে গুরুত্বপূর্ণ একজন শাসক হচ্ছে, তোমরা চেনো তারে,
তার নাম হচ্ছে শের শাহ বা শের খান। কেমন? এই শের খান খুবই ইম্পর্টেন্ট। 1538 সালে আমরা দেখলাম না, 1538 সালে যে সুলতানি আমল শেষ হয়ে গেল, কে শেষ করে দিল? এই সেই শের খান। তার নাম মূলত ছিল শের খান। তো উনি যখন 1538 সালে তোমাদের সুলতানি আমলের অবসান ঘটালো, এবং ইনি কি করছে আমাদের একটু মাথা রাখতে হবে, ওই যে দিল্লির শাসক ছিল হুমায়ুন, তাকে পরাজিত করে ফেলেছে। ফলে দিল্লিতে কিন্তু এই শের খান গিয়ে শের শাহ উপাধি ধারণ করলো। শের শাহ উপাধি নিয়ে তিনি দিল্লির শাসক হিসেবে শাসন কার্য চালু করলো। তার মানে তার শাসন কিছুদিন বাংলায় চলছে, তারপর কোথায় চলেছে? দিল্লিতে। তারপর দেখো তোমাদের লিখছি আমি 12 ভূঁইয়া, তোমরা কি দেখতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও। ওকে, আমরা লিখলাম কি? খলজি, তুর্কি, সুলতানি, আফগানি, 12 ভূঁইয়া। দেখতে পাচ্ছ তোমরা? এই 12 ভূঁইয়াদের নাম তোমরা জানো, ইসা খাঁ, মুসা খাঁ, রাজা প্রতাপাদিত্য, এইসব বিখ্যাত বিখ্যাত নাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মসজিদ আছে মুসা খাঁ মসজিদ। তো কোথাকার চিহ্ন বহন করে, স্মৃতি বহন করে বলো দেখি? ইতিহাস কোথাকার সাথে জড়িত? সেই 12 ভূঁইয়াদের সাথে জড়িত। 12 ভূঁইয়ার শাসন করতো মূলত কোন এলাকা কেন্দ্রিক? এটাও তোমরা জানো, নারায়ণগঞ্জে যাদের বাড়ি তোমরা জানো যে সোনারগাঁ কেন্দ্রিক শাসন করতো কে? এই 12 ভূঁইয়ারা। ওকে, দেখো তোমরা কি এটা এটা এই দিকে বুঝতে পেরেছো কিনা? এই 12 ভূঁইয়া দায়ের 12 ভূঁইয়ারা পরাজিত হয়ে গেল কার কাছে? এইবার তোমরা দেখবা ইতিহাসের লিঙ্ক আপটা কোথায়। এই 12 ভূঁইয়া যারা ছিল তারা ফাইনালি পরাজিত হয়ে গেল 1605 সালে। কার কাছে? ইসলাম খাঁয়ের কাছে। এই জন্য ঢাকা একটা বিখ্যাত জায়গা আছে ইসলামপুর। বোঝা যাচ্ছে হিস্টোরি কোথায়? তো এই ইসলাম খান কে ছিল দেখি। এবং সবশেষে ঢাকা 1610 সালে রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই যে 1610 হিস্টোরি চলে আসলো। ওকে, এই হচ্ছে আমাদের ইতিহাস, ঢাকা। তো তখন তার নাম কি ছিল? ডাক্কা। রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেল। তাহলে কিভাবে ঘটলো? এই যে মোগল শাসক যারা ছিল তাদের কিছু প্রতিনিধি ছিল। তোমরা একটু ভালো করে লিখো। প্রতিনিধি। তো কারা কারা প্রতিনিধি ছিল? এই প্রতিনিধিদের একটা অংশকে বলা হতো সুবাদার, আর কাউকে কাউকে বলা হতো নবাব। তাহলে সুবাদার কারা? যারা দিল্লির শাসকের প্রতিনিধি হিসেবে এই বাংলায় উপস্থিত ছিল এবং দিল্লির শাসকদের আদেশ যেসব বলা ছিল সেগুলো সরাসরি তারা পালন করতো এবং কোন ধরনের বরখেলাপ করতো না সুবাদাররা। তাহলে নবাব কারা? নবাবরাও সুবাদারদের মতো, কিন্তু নবাবরা ওই দিল্লির শাসকদের কন্ট্রোল মানতো না। বোঝা গেছে পার্থক্য সুবাদার এবং নবাবের? তাহলে নবাবরা কি করতো? দিল্লির শাসকদের যেসব আদেশ ছিল এবং বাংলায় যারা প্রজা ছিল তাদের থেকে যেটুকু অর্থ রাজস্ব আয় করতো সেটা পাঠিয়ে দিত কোথায়? কেন্দ্রে, দিল্লিতে। এবং নবাবরা তা করতো না। নবাবরা তাদের মতো স্বাধীনভাবে কিছুটা জীবনযাপন করত এবং কেন্দ্রের নিয়ন্ত্রণ তাদের উপরে খুব একটা ছিল না। আশা করি ক্লিয়ার। যারা যারা বুঝতে পেরেছো সুবাদার এবং নবাবের মধ্যে পার্থক্য, তাহলে তোমরা একটু কমেন্টে জানাও। তাহলে দেখি সুবাদার কারা কারা ছিল। সুবাদার ছিল আমাদের মানসিংহ, ইসলাম খান, মীর জুমলা, শায়েস্তা খান। আচ্ছা, আশা করি তোমাদের বোঝা গেছে যে তাহলে সুবাদার কারা কারা ছিল। এই যে ইসলাম খান, ঢাকায় বললাম যে ঢাকায় তার নামে একটা এলাকা আছে ইসলামপুর।
মীর জুমলা, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গেট আছে মীর জুমলা গেট, ঢাকা গেট যেটা নামে পরিচিত। এবং শায়েস্তা খান, এই শায়েস্তা খানের কাহিনী তো আমরা জানি যে ইনি লালবাগ কেল্লা নির্মাণ করছে সবশেষে, এবং তার মেয়ের কবর সেখানে রয়েছে। তার মেয়ের নাম হচ্ছে পরি বিবি। বোঝা গেছে কথা, ইতিহাস এখানে জড়িত আছে আমাদের। এবং নবাব কারা কারা ছিল, তোমরা নবাবদের নাম জানো, তার নাম হলো মুর্শিদ কুলি খাঁ। ওকে, তোমরা দেখো আমি তিনটা নাম লিখছি এখানে, নবাবদের তিনটা নাম। এক নাম্বার হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, দুই নাম্বার হচ্ছে আমাদের আলীবর্দী খাঁ, তিন নাম্বার হচ্ছে সিরাজউদ্দৌলা। তোমরা দেখো নামটা একটু দেখতে পাচ্ছ কিনা শেষে, সিরাজউদ্দৌলা। না দেখতে পেলে আমি বলে দিচ্ছি, লিখে নাও। তাহলে সুবেদার কারা কারা ছিল, নবাব কারা কারা ছিল, মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলা। আশা করি ক্লিয়ার। ওকে, এবার একটু তোমাদের কথা বলে নেই। এই যে সিরাজউদ্দৌলা আমাদের শাসক হিসেবে আসলো খুবই অল্প বয়সে, তার নানার উত্তরাধিকার সূত্রে, আলীবর্দী খানের উত্তরাধিকার সূত্রে এই সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেল কার কাছে? লর্ড ক্লাইভের কাছে। এবং কার বিশ্বাসঘাতকতায়? তোমরা সবাই জানো মীর জাফরের বিশ্বাসঘাতকতায়। আশা করি ক্লিয়ার। তাহলে এবার লর্ড ক্লাইভ শুরু, তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু, তার মানে আধুনিক যুগের শুরু, তার মানে আমরা বলতে পারি ফাইনালি মধ্যযুগের সমাপ্তি। ওকে, ইটস ক্লিয়ার টু অল। কমেন্ট অন দিস ইস্যু। তোমরা একটু তাড়াতাড়ি তুলে নাও, দেখো তোমরা কমেন্টে জানাও তোমরা কি খাতায় উঠাইতে পারছো কিনা। দেখি ভাই কি অবস্থা। মোবাইল থেকে দেবে না, তোরা পাবে কবে? ওকে, ঠিক আছে। আছে কতজন? 17 জন। দেখেন তো সর্বশেষ কমেন্টটা কি। ওকে, থ্যাংক ইউ। তোমাদের জ্ঞাতার্থে একটা নিউজ জানাই, তোমাদের এখন যারা যুক্ত আছো তার সংখ্যা হচ্ছে 17 জন। তো এই 17 জনের সাথে একটা বিখ্যাত সংখ্যা মিল আছে। আমাদের ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি যে আমাদের লক্ষণ সেনকে আক্রমণ করলো এই যে 17 জন সৈন্য নিয়ে, তো তোমরাও সেই 17 জন সৈন্য যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে পরাস্ত করবা। হ্যাঁ, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনকে তোমরা তোমাদের পরাজয়ের খাতায় লিখে দিবা এবং তোমরা জয়ী হবা। ওকে, তো তোমরা মূলত 17 জন জয়ী আছো আজকে। আশা করব তোমরা 17 জনই যুক্ত থাকবা এবং তোমরা এই জুবাইর জিকে পাবা হচ্ছে কোচিং এর মাধ্যমে ইনশাআল্লাহ। ফ্রম মাহাদি আমাদের কমেন্ট করছে ইনশাআল্লাহ। অবশ্যই তোমরাই যে 17 জন, হ্যাঁ ওরা 11 জন আমরা শুনেছি এতদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সাহিত্য কর্ম যেটা ছায়াছবি তৈরি হলো। আরেকজন লিখলো আমাদের আহমেদ খান ইনশাআল্লাহ। ওকে, অবশ্যই। তো ওরা 11 জন না, আমরা হবো আগাম থেকে কি ওরা 17 জন। ওকে, আমি সহ 18 জন, আমাদের ক্যামেরাম্যান ভাই আছে 19 জন হয়ে গেলাম। দেখো দল ভারী হতে থাকতেছে আমাদের। ওকে, আসো তাহলে আমরা আশা করি ক্লিয়ার। এইটুকু মাথায় রাখবা সবসময়, এই জিনিসগুলো মাথায় রাখবা, তারপর বই থ্রো করে দেবে তোমরা একদম গো থ্রো বুকস। এবং আমি তোমাদেরকে কমেন্টে জানাবো আস্তে আস্তে। ইভেন তোমাদেরকে আমি আমার সাথে যোগাযোগ করারও ব্যবস্থা করবো, সমস্যা নাই। কারণ এই যে অনলাইনে আর কতক্ষণ ক্লাস নেওয়া যাবে, তোমরা তোমাদের মতো পড়াশোনা চালাবা, গাইডলাইন নিবা আমাদের থেকে। ওকে, তাহলে আধুনিক যুগে এখন আমরা শুরু করব। তা আধুনিক যুগে শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নেই, আমিও যেহেতু একজন আধুনিক যুগের মানুষ। কেমন? তো আমার নাম মোহাম্মদ সাজ্জাদ পারভেজ। আমি তোমাদের মাত্র 9 বছরের সিনিয়র আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011 ব্যাচ। এবং আমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি তোমরা জানলে অবাক হবা। আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ফার্মেসি। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ফার্মেসিতে পড়ে স্যার কিভাবে আমাদের এইগুলো পড়াচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে প্যাশন, আগ্রহ। কেমন? তোমরাও চান্স পাও। তোমরা দেখা যাচ্ছে যে কেউ আমার ডিপার্টমেন্টে পড়বা, কেউ ম্যাথমেটিক্স ভালো, কেউ সাধারণ জ্ঞানে ভালো করবা, কেউ আবার ফিজিক্সে ভালো করবা। আসলে মানুষের ভেরিয়েশন তো এটাই। তো দেখো আমি এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, সেশন হচ্ছে আমার 2011।
এবং আমার পজিশন ছিল 166তম। অবশ্যই এই একটাই প্রতিষ্ঠান, কেমন? তো তোমরাও আশা করি এইখানে চান্স পাবা, পজিশন এর কাছাকাছি নিয়ে আসবা, তোমাদের সেশন শুধু এইখানের জায়গায় কি হয়ে যাবে, 2021 হয়ে যাবে, কেমন? ভিশন 2021 মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা, তোমরা জানো নিশ্চয়ই। ফার্মেসিতে কি ম্যাথ করতে হয়? খুবই কম, হালকা পাতলা ম্যাথ। এখানে পড়বা তোমরা হিউম্যান বডি, কেমন? মানুষ এবং মানুষের অসুখ বিসুখ হলে কি ওষুধ তৈরি করবা। আজকে করোনা পরিস্থিতি দেখতেছো, বিশ্ব হাসফাস করতেছে, কেমন? আমরা সবাই এই যে রুমের মধ্যে আটকে আছি, তোমরা ওইদিকে আটকে আছো, কেউ করে দেখা যায় না, কি একটা অবস্থা। তো এইখানে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আশা করি এগুলো আলোচনার সময় আমরা পাবো। আপাতত আমাদের এখানকার পড়াশোনা শেষ করি। তো তোমরা ভিশন 2021 রাখো মাথায়। এর এর মাধ্যমে কি হবে, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এবং সেই সাথে তোমরা মাথায় রাখো, তোমরা ভবিষ্যতে বাংলাদেশে নেতৃত্ব দিবা ভিশন 2041। এর মাধ্যমে কি হবে, বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক হতে যাচ্ছি, আধুনিক বাংলাদেশ তো বটেই। তো আসি, আমরা আজকে শুরু করে দেই আমাদের মধ্যযুগ, কেমন? ওকে, ঠিক আছে। তোমরা কে কোন ডিপার্টমেন্টে পড়তে চাও এখনো কিন্তু কমেন্টে জানাও নাই, জানাও। কে সায়েন্স থেকে আসতেছো তোমরা, নিশ্চয়ই সায়েন্সে কোনটা ভালো লাগে, তারপর ডি ইউনিটের ল ভালো লাগে কিনা, ইকোনমিক্স ভালো লাগে কিনা একটু জানাও, কেমন? ইংলিশ, ইংলিশ হচ্ছে খুবই ভালো সাবজেক্ট। হিস্টোরি আছে, ইংলিশ আছে, বাংলা আছে, সব মিলিয়ে ইংরেজি ডিপার্টমেন্ট। ওকে, আসি আধুনিক যুগের ইতিহাসে আমরা আসি। এই আধুনিক যুগ খুবই মজার ব্যাপার, আধুনিক যুগে শুধু ইতিহাস আর ইতিহাস। তো আধুনিক যুগে কি ঘটলো আমাদের, 1757 সাল 23 জুন পলাশীর যুদ্ধ হয়ে গেল, নবাব পরাজিত হয়ে গেল, শাসন ক্ষমতা আসলো কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে তখন থেকে আধুনিক যুগ শুরু। তাহলে শাসন করলো কারা, শাসন করলো দুইটা অংশ, একটা হচ্ছে কোম্পানি শাসন করেছে, কিছু গ্রুপ কোম্পানি, এই যে ইংরেজ কোম্পানিরা আসছিল, কোম্পানির শাসন। আর একটা হচ্ছে রানীর শাসন। কোন রানী, তোমরা সবাই জানো, রানী ভিক্টোরিয়ার শাসন। তো রানী ভিক্টোরিয়া আসলে বসেছিল ইংল্যান্ডে, তারই কিছু প্রতিনিধি ছিল যারা আমাদেরকে শাসন করেছে, কেমন? তো কোম্পানির শাসন কবে থেকে কবে চলেছে, 1757 থেকে 1857 সাল। তাহলে 1857 সালে কি হয়ে গেল, যার ফলে দেখতে পেলাম আমরা আধুনিক যুগের কোম্পানির শাসন শেষ হয়ে গেল। হ্যাঁ, 1757 থেকে 1857 সালের এই পর্যায়ে 1857-তে এসে একটা বিখ্যাত ঘটনা ঘটে গেল, তার নাম মহা অভ্যুত্থান, কেমন? তো সেটাকে আমরা বলা হয় যে সিপাহী বিপ্লব। কি বলা হয়, সিপাহী বিপ্লব। এই সিপাহী বিপ্লবের ফলে আমাদের কোম্পানি বিদায় নিয়ে নিল, আসলো রানীর শাসন। তাহলে রানীর শাসন কবে থেকে কবে, 1857 থেকে 1947। এই যে দেশ ভাগ হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা, একটু এইদিকে তাকাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1757 থেকে 1857 এবং 1857 থেকে 1947। তাহলে কমেন্টে যেন আমি একটা শব্দ বলে দিলাম যে 1857 সালে কি এমন হয়ে গেল যার ফলে ইতিহাসের মোড় ঘুরে গেল, কেমন? তো জানাও এখানে কি ঘটলো। তারপরে আমি তোমাদেরকে একটু হেল্প করে দেই। এখানে ঘটলো হচ্ছে আমাদের সিপাহী বিপ্লব। তো সিপাহী বিপ্লবের ছায়াছবি একটা আছে হিন্দি, তোমরা দেখতে পারো। সেই মুভিটার নাম হচ্ছে মঙ্গল পান্ডে। তো সেখানে দেখবো আমির খানের বিখ্যাত, খুব ভালো অভিনয়। তো এর মধ্যে আমাদের সিপাহী বিপ্লবের কাহিনী পাওয়া যায়। তার মানে এই মাঝ বরাবর একটা ছেদ হয়ে গেল। তাহলে আমাদের এই যে এখানে 1857-তে এসে শাসন শুরু হয়ে গেল। এইখানে শাসন করছে কে আমরা একটু বলে দিই। তো এইখানে সব শাসন শুরু করেছে হচ্ছে লর্ড ক্লাইভ। আর এইখানে কে শেষ করলো, লর্ড ক্যানিং। ক্যানিং কি নাম, ভালো করে দেখো, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। তো লর্ড ক্লাইভ এবং লর্ড ক্যানিং। তো এই লর্ড ক্যানিং যখন 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী অভ্যুত্থান বা সিপাহী বিপ্লব ব্যর্থ হয়ে গেল দমন করতে, তো তখন রানী কি করলো, তার ক্ষমতাকে বাড়িয়ে দিল, কেমন? তো বাড়িয়ে দিয়ে তাকে আবার গভর্নর জেনারেল করে দিল এইদিকে।
এবং গভর্নর জেনারেল থেকে হয়ে গেল ভাইস রয়, মনে থাকবে কথাটা, ইনি গভর্নর জেনারেল থেকে হয়ে গেল ভাইস রয়। তাহলে এবং ইনি কি ব্যবস্থা চালু করলো, এই যে গভর্নর জেনারেল থেকে ভাইস রয় এসে উনি যে ব্যবস্থাটা চালু করলো তার হচ্ছে পুলিশ ব্যবস্থা। এবার পুলিশ দিয়ে আমাদেরকে পেটানো হবে। তার মানে 1861 সালে এই যে আমাদের লর্ড ক্যানিং, এনার শাসনকাল ছিল 1857 থেকে 1863 পর্যন্ত বা 62 পর্যন্ত। তা উনি 1861 কি করলো, পুলিশ ব্যবস্থা চালু করলো। খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, পুলিশ ব্যবস্থা, বাজেট ব্যবস্থা, কাগজের মুদ্রা প্রচলন, অনেক কিছু ইনি চালু করলো এই লর্ড ক্যানিং। তোমরা দেখতে পাচ্ছ লর্ড ক্যানিং এখানেও এখানেও, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে কোম্পানির প্রতিনিধি ছিল, এখানে রানী তাকে আবার দক্ষ শাসক হিসেবে বসিয়ে দিল এবং পাওয়ার দিয়ে দিল, কেমন। আর সবশেষ কে তোমরা জানো, এটা লর্ড মাউন্ট ব্যাটেন। দেখো তো তোমরা নামটা ধরতে পারো কিনা, লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, তাহলে আমাদের একদম সর্বশেষ দেশভাগ করে দিলাম আমরা নাকি, 1947 সালে দেশভাগ, মনে থাকবে তো। দেশভাগের একটা বিখ্যাত আমরা মুভি আছে, মুভিটা চাইলে দেখতে পারি, এটা হচ্ছে চিত্রা নদীর পাড়ে। তোমরা ভালো করে দেখবা মুভিটা, তাহলে বুঝতে পারবে আসলে দেশভাগ কতটা কষ্টের ছিল প্রত্যেকটা ব্যক্তির কাছে, হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে দেশভাগটা খুব কঠোর একটা ব্যাপার। তো তোমরা জানো যে আমাদের সর্বশেষ মারা গেছে কে, এইচ এম এর সাদ। তারপর মারা গেল কে, আমাদের জাতীয় অধ্যাপক আমাদের ডক্টর আনিসুজ্জামান স্যার। তো ওনারা দেশভাগের সময় চলে এসেছিল কোথা থেকে, পশ্চিমবঙ্গ থেকে। এবং আমাদের এখান থেকে কিছু হিন্দু এবং সেই সাথে উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ চলে গেল কোথায়, তাদের পশ্চিমবঙ্গে চলে গেল, অর্থাৎ ভারতে চলে গেল। আবার ভারত থেকে কিছু মুসলমান কোথায় আসলো, বাংলাদেশে এবং সেই পাকিস্তানে চলে গেল। তার মানে 1947 সালে দুটো অংশ হয়ে গেল, সেটা আমরা এখন একটু শিখবো। তাহলে দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ মানে কি, তার মানে দুটো দেশ, কি কি দেশ তোমরা জানো, একটা হচ্ছে পাকিস্তান, এই খায়না রাষ্ট্র তৈরি হয়ে গেল, যার পেট থেকে আমরা আবার জন্ম নিলাম, এই ভারত। তাহলে পাকিস্তান কবে স্বাধীন হলো, 14 আগস্ট 1947 সালে। এবং কি হয়ে গেল ভারত, 15 আগস্ট 1947 সালে। ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এখন এই পাকিস্তান আমাদের 5টা রাজ্য নিয়ে গঠিত হলো। কয়টা রাজ্য, 5টা রাজ্য। বাংলাদেশে কি কোন রাজ্য আছে কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, বাংলাদেশ কি কোন রাজ্য বিলং করে কিনা। ভারতে কয়টা রাজ্য আছে তোমরা এখন জানো, আমি বলে দিই ভারতে কয়টা রাজ্য এখন, 28টি রাজ্য। বর্তমানে কয়টি রাজ্য, বর্তমানে 28টি। আর পাকিস্তানে বর্তমানে, আচ্ছা তখন কয়টি রাজ্য ছিল, 5টি রাজ্য ছিল। ভালো কথা। এই 5টি রাজ্যের মধ্যে একটার নাম ছিল আমাদের পূর্ববঙ্গ, কেমন, এই পূর্ববঙ্গ। এই পূর্ববঙ্গটাকে পাকিস্তান তো পছন্দ করবে না বঙ্গ, ওরা বলে দিল এটার নাম দেবো আমরা কি, পূর্ব পাকিস্তান। আর এপাশে যে 4টি ছিল, এই বাকি 4টি, এই বাকি 4টিকে নিয়ে তারা নাম দিল পশ্চিম পাকিস্তান। আশা করি তোমাদের কাছে ইতিহাস ক্লিয়ার। এখন এই পূর্ব পাকিস্তান ইতিহাস শুরু হয়ে যাবে, আমরা এটাকে এখন বাদ দিয়ে দেব, কারণ এটা তো আমাদের দরকার নাই। পূর্ব পাকিস্তান থেকে ধীরে ধীরে কে জন্মগ্রহণ করবে, কার অভ্যুদয় ঘটবে, তোমরা জানো, আমাদের এই প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমির। ওকে, তাহলে আমরা পূর্ব পাকিস্তান নিয়ে একটু পড়াশোনা করব। তোমরা কি এইটুকু কি বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, খুবই দ্রুত জানাও। তোমরা যে সেই হিস্টোরিক্যাল 17 কেমন 17 জন আছো, তোমরা জানাও, প্রত্যেকেই জানাবা কমেন্টে। আহমেদ খান জি, বোঝা গেছে। শুধু এইটুকু বললে হবে না, হ্যাঁ একদম ক্লিয়ার, ইটস ক্লিয়ার টু মি লাইক ওয়াটার, আমার কাছে একদম জলের মতো পরিষ্কার, কেমন। একদম বড় বড় কমেন্ট করবে, এসব কি ছোট ছোট কমেন্ট করো। ছোট ছোট কমেন্ট মানে তোমরা অল্প অল্প করে বুঝতেছো, বড় কমেন্ট মানে হচ্ছে বেশি করে বুঝতেছো, কেমন, জানাও।
জি বুঝতে পারছি অনেক, কিন্তু কি যেন কি লিখলেও দেখি তো আরেকটু। মনে তো রাখতে হবে, খাইতে 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 বেশি পারো। আজকে প্রথম আলো তোমরা নিউজ দেখবা, তোমরা কিন্তু প্রথম আলো পড়বা বেশি বেশি করে, যে কোনো পত্রিকায় পড়তে পারো, প্রথম আলো পড়লে ভালো। প্রথম আলোর প্রথম পৃষ্ঠা লেখা আছে গবেষণা যে বাংলাদেশের মানুষ এই করোনাকালীন সময় ভাত বেশি করে খাচ্ছে। তো ভাত আমরা বেশি করে খাইতে পারি, পড়া বেশি করে পড়তে পারবো না কেন? এটা কোনো কথা? ভালো করে পড়তে হবে, আমাদের বেশি করে বুঝতে হবে। কমেন্টে জানাও, কমেন্টে জানাও কি অবস্থা। ওকে, তাহলে আমরা পূর্ব পাকিস্তান পেলাম, পশ্চিম পাকিস্তান পেলাম। পূর্ব পাকিস্তানের ইতিহাস শুরু করে দিই আমরা একটু। ওকে, তাহলে পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান যখন তৈরি হয়ে গেল, তখন থেকেই মূলত হিস্টোরির ফ্রন্ট লাইনে চলে আসলো ভাষা। এখন ভাষা কি হবে? তারা বলে যে উর্দু হবে, আমরা বলি বাংলা হবে, আবার অনেক পণ্ডিত বলে বাংলা এবং উর্দু দুটোই হোক, কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ মানে না। তাহলে কি হবে? আমরা আমাদের মতো করে আন্দোলন চালিয়ে যাব। তাহলে প্রথম কি সূত্রপাত ঘটলো? ভাষা আন্দোলনের সূত্রপাত। কেমন? তো তার আগে দেখিনি কিছু হিস্টোরি আছে আমাদের। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো আমাদের, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো কবে? 1949 সালের 23 জুন। খুবই ইম্পর্টেন্ট কথা। এখানে সভাপতি কে ছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার জন্মদিন ছিল গতকাল। কেমন? পত্রিকা খুললেই তোমরা দেখতে পাবে এসব। তো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও বঙ্গবন্ধু হন নাই, মাত্র কত 29 বছরের টকবগে যুবক। বঙ্গবন্ধু 1920 সালে জন্মগ্রহণ করলো, 1949 সালে এসে উনি যুগ্ম সম্পাদক হয়ে গেল, খুবই উপরের পদ। কেমন? তাহলে আওয়ামী লীগের তার বিশাল ভূমিকা তখন থেকেই, মাত্র 29 বছরের তরুণ। তারপর আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়ে গেল, এবং আওয়ামী লীগ মূলত দাবি জানাচ্ছে কি, যে আমাদের ভাষার দাবিতে আন্দোলন হবে। তার মানে এটার পরপরই আসলো ভাষা আন্দোলন। 21 ফেব্রুয়ারি 1952। তো তারও আগে কিছু ঘটনা আছে আমাদের। আমাদের তমুদ্দন মজলিস নামে, তমুদ্দন মজলিস নামে একটা প্রতিষ্ঠা হলো, একটা একটা আমাদের সংগঠন তৈরি হলো 1948 সালে। তারপর 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো। 1952 সালে এই যে আমাদের ভাষা আন্দোলন হলো। তারপর কি ঘটলো? 1954 সাল, খুবই ইম্পর্টেন্ট সাল, এই যুক্তফ্রন্ট নির্বাচন হলো। কি নির্বাচন? যুক্তফ্রন্ট নির্বাচন, 1954 মার্চ। মনে থাকবে এইসব বিষয়াদি? তোমরা একটু কমেন্টে জানাও আমাকে, দেখি একটু কমেন্টে তোমরা কি লিখতেছো। হ্যাঁ, একজন লিখলো যে আওয়ামী মুসলিম লীগ। হ্যাঁ, কথা খুবই সত্য কথা। কিন্তু আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটাকে 1955 সালে বাদ দেওয়া হলো, ফলে নাম হয়ে গেল আওয়ামী লীগ। কি লীগ? আমি যদি পুরোটাই লিখতে চাই তাহলে লিখতে হবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। বোঝা গেছে? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তাহলে পূর্ব পাকিস্তান এখন নাই, মুসলিম শব্দটাও এখন নাই, আছে শুধু আওয়ামী লীগ। তার মানে আমরা বলে দিতে পারি আওয়ামী লীগ। ওকে, কথা ক্লিয়ার? ওকে, তারপর দেখো তোমরা, যুক্তফ্রন্ট নির্বাচন হয়ে গেল। তারপর এই যে ভাষা, ভাষার দাবিতে আন্দোলন হলো। প্রত্যেকটা দেশের একটা সর্বোচ্চ আইন আছে, হ্যাঁ? তো সেই আইনটাকে কি বলা হয়? সংবিধান। তো সংবিধানের মধ্যে স্বীকৃতি দেয়া হলো বাংলা ভাষাকে। মনে থাকবে কথাটা তোমাদের? সাংবিধানিক স্বীকৃতি কবে আসলো আমাদের বাংলা ভাষার? 1956 সালে। 1956 সালে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবা তোমরা, যে কোনো একটা দেশ পরিচালনা করে হয় প্রেসিডেন্ট, না হলে প্রধানমন্ত্রী। যদি সেটা প্রধানমন্ত্রী শাসিত হয়, প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশে যেমন। আর মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল। খুব ভালো করে এইসব জিনিস দেখবা পত্রিকায়, এবং পরীক্ষায় আসবে এগুলো ফাইনালি। তো মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রেসিডেন্ট শাসিত দেশ। তো পাকিস্তানে কারা ছিল? পাকিস্তানে ছিল হচ্ছে মূলত গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ ছিল। তারপর কি হলো আমাদের? তারপর
ইস্কান্দার মির্জা প্রেসিডেন্ট হিসেবে আসলো, তাকে সরিয়ে দিয়ে আসলো আইয়ুব খান। আইয়ুব খান একজন সেনা বাহিনীর কর্মকর্তা ছিল, উনি সেনা শাসন জারি করে দিল। ফলে কি হবে, একটা দেশের জন্য কলঙ্কজনক অধ্যায় চালু হয়ে গেল, সেনা শাসন। অর্থাৎ আমাদের দেশেও যেমন 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু নিহত হবার পরে সেনা শাসন চালু হয়ে গেল কার, জিয়াউর রহমানের, এবং পরবর্তীতে জেনারেল এরশাদের। তো এইগুলো বাংলাদেশের জন্য কখনোই ভালো না। এবং 2000 আমরা জানি যে 7 সালের দিকে সেনা শাসন আসলো আবার ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের নেতৃত্বে। তো এগুলো আসলে আমাদের দেশের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। তো আমরা চাই না এগুলো কখনোই আসুক। তো ঘটে যেগুলো গেছে আমরা সেগুলো একটু আলোচনা করি। দেখো তাহলে সেনা শাসন আসলো কার, আইয়ুব খান, লৌহ মানব পাকিস্তানের আইয়ুব খান আসলো। ইনি এসে সবকিছু নড়বড় করে দিল 1958। দেখতে পাচ্ছ তোমরা 1958 সালে আইয়ুব খান সেনা শাসন, সেনা শাসক আইয়ুব খান আমাদের ইতিহাসে চলে আসলো। এরপর ইনি কিন্তু দীর্ঘদিন শাসন করেছে। কবে, আমরা একটু পরে হিস্টোরিতে যাব, দেখবো এনার পতন কবে হয়। এনার পতন হয় 1969 সালে। তার মানে 11 বছর শক্ত হাতে তিনি শাসন ক্ষমতা প্রয়োগ করেছে, এবং সেই সাথে পূর্ব পাকিস্তান সব সময় নিপীড়নের শিকার হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারতেছো কথা? একটু কমেন্টে জানাও। এই বাংলার ইতিহাস পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে। 1971 সাল পর্যন্ত কমপক্ষে তোমরা 3টা কোশ্চেন কমন পাবা। হোপফুলি ইট ইজ ক্লিয়ার টু অল। তাহলে আমাদের সেনা শাসন শুরু হয়ে গেল, তারপর আমাদের শিক্ষা আন্দোলন শুরু হয়ে গেল একটা। তো শিক্ষা আন্দোলন কেন হলো? এই শিক্ষা আন্দোলন হবার একটা অন্যতম কারণ হচ্ছে পাকিস্তান সরকার মনে করে যে শিক্ষা কোনো পণ্য নয়, এটা ফ্রিতে দেওয়া যাবে না। ফ্রিতে দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, এর বিনিময়ে আমাদের অর্থ নিতে হবে। অর্থাৎ এর উপরে শিক্ষার উপরে একটা কি ধারণ করা হলো, কর ধার্য করা হলো। হ্যাঁ, শিক্ষাকে পণ্য আকারে আর তারা বলতে চাইলো না, শিক্ষাকে সার্বজনীন করতে চাইলো না। করতে চাইলেও সেটা অর্থের বিনিময়ে। তাহলে অর্থ কারা দেবে? হ্যাঁ, ছাত্র জনতা দেবে না। শিক্ষা আন্দোলন হয়ে গেল 1962 সালে শিক্ষা আন্দোলন, মনে থাকবে তোমাদের? 1962 সালের শিক্ষা আন্দোলন। দেখি একটু কমেন্টে তোমাদের কি অবস্থা জানাও একটু। আচ্ছা, ফারিয়া তাসনিম কমেন্ট করেছে প্রেসিডেন্ট নির্বাচন কয় বছর পর পর হয়? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বছর, ফ্রান্সে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময় আছে, তারপর হচ্ছে আমাদের রাশিয়াতে একরকম সময় আছে। আর তোমরা জানো যে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট আজীবন থাকবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। তার মানে এক এক দেশে এক এক রকম হয়। কথা কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাও। আচ্ছা, শিক্ষা আন্দোলন দেখতে পেলাম আমরা 1962। তারপর সেই বিখ্যাত আন্দোলন 6 দফা আন্দোলন। তো 6 দফা আন্দোলন মূলত চলছে কিসের ভিত্তিতে? 6 দফা কর্মসূচির ভিত্তিতে। এটা কবে, এটা ডেটটা মনে রাখবা, ইয়ার ডেট ভুল না মাত। 5 ফেব্রুয়ারি 1966। বঙ্গবন্ধু কোথায়? লাহোরে হচ্ছে আমাদের এই 6 দফা কর্মসূচি ঘোষণা করেছে। কেমন মনে থাকবে? খুবই ইম্পর্টেন্ট ডেট। তারপর হচ্ছে আমাদের এই, তাহলে 6 দফা কি ছিল? 6টি দফা মুখস্থ করতে হবে, তোমাদের বইতে লেখা আছে। 6টি দফা তোমরা মুখস্থ করে ফেলবা। ওকে, দেখো তো একটু তোমরা বুঝতে পারছো কিনা 6টি দফা মুখস্থ। তো 6 দফা কি কোনো ছন্দ লাগবে, মনে রাখার কোনো ছন্দ লাগবে তোমাদের? আমি একটু লিখে দেই। ওকে, দেখি 6 দফা একটু লিখে দেই, না হলে এটা তো আসলে হবে না, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস লাগবে। ওকে, ঠিক আছে, দেখি তাহলে। ওকে, তোমরা যারা পড়াশোনা করতে চাও না, তোমাদেরকে বাড়িতে বারবার শপথ পাঠ করানো হয়, পড়ো পড়ো বেশি করে পড়ো, কিন্তু তোমরা শপথ পাঠ করতে চাও না। অর্থাৎ মনে রাখবা, শপথ করবই না। তাহলে শপথ করবই নাতে কি আসলে? প্রথমে হবে এইখানে হচ্ছে স্বায়ত্ত শাসন। কেমন? পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন। ওকে, তোমরা একটু লিখো যে সরকার ব্যবস্থা কেমন হবে, এটা 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখো।
ওকে, তাহলে এই শতে হচ্ছে আমাদের শাসন কাঠামো কেমন হবে মনে থাকবে, স্বায়ত্ত শাসন বা শাসন কাঠামো। শাসন কাঠামো কেমন হবে, কেন্দ্র এবং প্রদেশ থাকবে, মনে থাকবে কথাটা, কেন্দ্র এবং প্রদেশ। তাহলে কি হবে এবার দুই নম্বরটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা। তাহলে কেন্দ্র বলতে কি জিনিস, রাজধানীতে যারা বসে থাকে, মূল ক্ষমতায় যারা থাকে। ওকে, থ থ কি হচ্ছে, অর্থ ব্যবস্থা। কতে হচ্ছে কর ব্যবস্থা, কর ও রাজস্ব। বইতে হচ্ছে বৈদেশিক বাণিজ্য, তোমরা একটু লিখে নাও, বইতে হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক নীতি, কেমন? বৈদেশিক নীতি বলতে যেটাকে বোঝানো হচ্ছে ফরেন পলিসি, কেমন? বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক নীতি, হ্যাঁ। আর এইটা হচ্ছে কি, আমাদের যে পূর্ব পাকিস্তান ছিল, তো সেই পূর্ব পাকিস্তানের জন্য নিরাপত্তা ব্যবস্থা, কেমন? নিরাপত্তা ব্যবস্থা। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, সন্দেহ কি দেখো একটু কমেন্টে জানাও। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে আমাদের শপথ করবই না, তো এর মধ্যে আমরা ছন্দ লিখে দিলাম যে শাসন কাঠামো, প্রাদেশিক সরকারের ক্ষমতা, অর্থ ব্যবস্থা, কর ও রাজস্ব, বৈদেশিক বাণিজ্য নীতি এবং নিরাপত্তা ব্যবস্থা। আশা করি ক্লিয়ার। তো তোমরা একটু অল ক্লিয়ার, একজন লিখলো আমাদের আহমদ খান, বাকিরা কই দেখি তো কারা কারা যুক্ত আছে। আমাদের সুজন রানা এবি নামে একজন যুক্ত আছে, তারপর লেখা আছে আহমেদ জুবায়ের, আহমেদ খান আছে আমাদের, আকাশ, তারপর আমাদের আছে ফারিয়া তাসনিম, তারপর মাহাদি, এমডি আরাফাত, নোভা চৌধুরী, রিমি, তারপর আছে আমাদের সাবিত, আরাফাত এবং কি নাম, আদিবা আছে, হ্যাঁ আমাদের। ওকে ফাইন, অল ক্লিয়ার। আমাদের গ্যালাক্সি যে টু লিখলো আমাদের অল ক্লিয়ার। ওকে ফাইন, তোমাদের জন্যই আসলে এত কিছু। দেখি আমাদের কি অবস্থা, তোমরা কি বুঝতে পারতেছো সবাই? ওকে, ওকে ফাইন। তাহলে কি হয়ে গেল, এই যে 6 দফার ভিত্তিতে আন্দোলন চালু এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন মূলত বাংলাদেশ পরিচালিত হচ্ছে কার নেতৃত্বে? বঙ্গবন্ধুর নেতৃত্বে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু তিনি তখনও বঙ্গবন্ধু হন নাই, জাতির জনক হন নাই, জাতির পিতা হন নাই। কিভাবে হবে এখনই আমরা দেখে নেব। তাহলে এই যে বঙ্গবন্ধু সহ অন্যান্য যারা আমাদের এই নেতৃত্ব দিচ্ছে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য, অথবা আমরা বলতে পারি তাদের অধিকারের জন্য, কেমন? তাহলে কি ঘটলো এমন, পশ্চিম পাকিস্তান যারা সরকার ছিল, তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আসলো। কি অভিযোগ? আমাদের নেতারা হচ্ছে আগরতলায় বসে, আগরতলা কোথায়, ভারতের একটা রাজ্য, কেমন? এগুলো পড়বো আমরা আস্তে আস্তে। তো তো সেই আগরতলা হচ্ছে ভারতের একটি রাজ্যের রাজধানী, কেমন? মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, তোমরা জানো এগুলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। তো ত্রিপুরা রাজ্যটির রাজধানীর নাম হচ্ছে আগরতলা। তো সেই আগরতলায় বসে নাকি তারা দেশ ভাগে ষড়যন্ত্র করতেছিল, বুঝছো, দেশদ্রোহিতার অভিযোগ নিয়ে আসলো। এটা কিন্তু একটা কঠিন একটা অভিযোগ নিয়ে আসলো। অভিযোগটা সত্য নাকি মিথ্যা এখনই আমরা দেখবো, যেটাকে ষড়যন্ত্রমূলক বলা হলো। ফলে কি নাম, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হলো। কত সালে? 1968 সালে। ভাইয়া 5 মিনিট কি ব্রেক দেয়া যায় না নামাজের? তোমরা ব্রেক নিতে চাও? কিসের নামাজ? যদি আসরের নামাজ হয় তাহলে তোমরা, আচ্ছা আমরা একটু 71 সাল পর্যন্ত চলে আসি, তারপর তোমরা ব্রেক নিও। ওকে,
ওকে ফাইন, তাহলে আগরতলা মামলা হয়ে গেল। হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে? 1968 সালে। এইটা খুবই মনে রাখবা, খুবই যত্ন করে মনে রাখবা। 1968 সালে মূলত জানুয়ারি মাসে, 18 জানুয়ারি মামলাটা হলো। কবে? জানুয়ারি মাসে। ওকে ফাইন, জানুয়ারিতে মামলা হলো। এই মামলা আসামি ছিল কতজন? 35 জন। মনে থাকবে আসামি কতজন? তোমরা একটু জানাও তো, আসামি কতজন? আসামি কতজন তোমরা একটু জানাও। 35 জন। তাহলে প্রথম আসামি, 1 নং আসামি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তোমাদের জন্য একটা নোটিশ। এই সম্প্রতি মারা গেছে একজন ব্যক্তি, যিনি আগরতলা মামলার আসামি ছিল। হ্যাঁ, তার নাম কি? তোমরা যদি পত্রিকায় পড়ে থাকো জানতে পারবা। আচ্ছা, তোমাদেরকে কষ্ট না দেই, আমি বলে দিই কেমন। তার নাম হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত মীর শওকত আলী। কেমন? তো উনি কি ছিল? সাবেক ডেপুটি স্পিকার জাতীয় সংসদের, এবং 6বার তিনি এমপি নির্বাচিত হয়েছিল। কেমন? উনিও সেভারাল টাইমস কারাবরণ করছে, তাকেও জেলখানে আটকে রাখা হয়েছিল। তো যাই হোক, উনি জীবিত ছিল। এই সর্বশেষ 3 দিন আগে বোধহয় তিনি মারা গেছেন। কেমন? তো তার প্রশ্ন আসতেই পারে যে মীর শওকত আলী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তিনি কে ছিলেন? তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার একজন অন্যতম আসামি ছিলেন। তারা দেশের জন্য আসলে অনেক ত্যাগ তিতিক্ষা করেছে। কেমন? ওকে, তাহলে গেল আমাদের এটা। এবার আসি পরবর্তীতে, গণ অভ্যুত্থান হয়ে গেল। তাহলে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো। মনে থাকবে তোমাদের? বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো, আটক করা হলো, এবং বঙ্গবন্ধুকে জেল থেকে বের করে নিয়ে আসার জন্য গণ অভ্যুত্থান হলো 1969 সালে। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1969 সালে, খুবই ইম্পর্টেন্ট ডেট। সাল এবং কয়েকটা ডেট শিখতে হবে এখান থেকে। গণ অভ্যুত্থান তাহলে কিভাবে হলো? তখন বঙ্গবন্ধু জেলে আছে, বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য সবার স্লোগান, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। মনে থাকবে এইসব স্লোগান? হ্যাঁ। তো তখন নেতৃত্ব কে দিল? নেতৃত্ব দিল হচ্ছে আজকের আমাদের একদম বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা জনাব তোফায়েল আহমেদ। তো তিনি গণ অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দিল। এবং এর মাঝে কয়েকটা ঘটনা ঘটে গেল। কেমন? আমাদের, না ঠিক আছে, ওর একটা নামাজের ব্রেক চাই, দেখেন তো। আচ্ছা, আসাদ, আমি বলছি যে 71 সালে এসে শেষ করে দেবো, আর 5 মিনিট। আসাদ, মতিউর, তারপর হলো আমাদের সার্জেন্ট জহুরুল হক। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে আমাদের শামসুজ্জাহা। এই 4 জনকে একদম আমাদের মেরে ফেলা হলো। কেমন? আসাদ শহীদ হয়, মতিউর শহীদ হয়, সার্জেন্ট জহুরুল হক শহীদ হয়, শামসুজ্জাহা শহীদ হয়। এই ডেট গুলো খুবই ইম্পর্টেন্ট ডেট, মনে থাকবে। 20 জানুয়ারি, 26 জানুয়ারি, 15 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি। যাই হোক, এগুলো বইতেই আছে, তোমরা দেখে নিবা। তার মানে ফেব্রুয়ারি 1969 সালটা একদম উত্তাল। হ্যাঁ, তাহলে কত ফেব্রুয়ারি? আমরা বলে দিলাম এইসব। এর মধ্যে 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পেল। এবং 23 ফেব্রুয়ারি, খুব ইম্পর্টেন্ট ডেট, 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে ওকে লিখা আছে 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারিতে এই বঙ্গবন্ধু মুক্তি পায়। অর্থাৎ আমি বঙ্গবন্ধু না লিখি, শেখ মুজিবুর রহমান দেই, তাহলে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে এখনই। শেখ মুজিব মুক্তি পায়। এবং 23 ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ, হ্যাঁ, আজকের তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়। মনে থাকবে?
দেখো তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। দেখো তোমরা কি কি লিখছি আমি, দেখো তো নিচে একটু দেখা যায় কিনা। হ্যাঁ, যে আমাদের 1969 সালে ফেব্রুয়ারিটাই হচ্ছে মূলত গণ অভ্যুত্থানের একদম সর্বোচ্চ পর্যায়ে। ফলে কি হয়ে গেল, 22 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান মুক্তি পেল এবং তাকে 23 ফেব্রুয়ারিতে তোফায়েল আহমেদ কি করলো, এক জনসভায় বঙ্গবন্ধু উপাধি দিল। কথা কি ক্লিয়ার তোমাদের কাছে? তার মানে 1969 আমরা ক্লোজ করে দিলাম, গণ অভ্যুত্থানের ফলাফল হলো বঙ্গবন্ধুর মুক্তি এবং সেই সাথে বাংলার যে জনসাধারণ তাদের যে দাবি সেটাকে আন্দোলনের মাধ্যমে পূর্ণ করলো। ওকে, একটু তোমার কমেন্টে জানাও এই পর্যন্ত কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা। জি ভাইয়া একজন লিখলো, দেখি তো তোমরা জানো, প্রত্যেককে জানাও কি ব্যাপার, তোমাদের কি কমেন্ট করতে কি আঙ্গুল কাঁপে কিনা? আকাশ ক্লিয়ার, ফারিয়া তাসনিম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, হোপফুলি এটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে তোমরা নামাজের ব্রেক চাও কিনা বলো, তোমরা একটু নামাজের ব্রেক যদি চাও তাহলে 5 মিনিট ব্রেক দেওয়া যেতে পারে। এখন সময় দেখো কত, এখন হচ্ছে 4টা 25 মিনিট, কেমন? তাহলে 4টা আমরা 32-এ শুরু করব ইনশাল্লাহ, কি বলো? তাহলে 32-এ শুরু করব, 1970 এবং 71 আমরা। ওকে, আমরা শুরু করি এবার তাহলে 1970 সালের নির্বাচন। হ্যাঁ, 70-এর নির্বাচন। ওকে, 70-এর নির্বাচন কত সাল? 1970 সালের নির্বাচন। এই নির্বাচন থেকে প্রশ্ন আসবে, মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নির্বাচন। তো এই নির্বাচনে দুই ভাগে নির্বাচন হয়েছিল, কেমন? একটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন, কেন্দ্রীয় সরকারের নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন। তো তোমরা বই থেকে সব দেখবে এগুলো। হ্যাঁ, আমি না বুঝলে তাহলে তোমরা তো আমাকে বলবাই। এটাকে বলা হতো জাতীয় নির্বাচন। আর আরেকটা হলো প্রাদেশিক নির্বাচন। এখন তোমরা আমাকে যদি বলতে বলো যে ভাইয়া কেন্দ্রীয় নির্বাচন এবং প্রাদেশিক নির্বাচনের মধ্যে পার্থক্য কি, তাহলে তোমরা পশ্চিমবঙ্গ বা ভারতের যদি নির্বাচনের দিকে তাকাও, তাহলে ভারতে যে 28টা রাজ্য আছে এগুলোকে বলা হয় প্রদেশ। তেমনি আমাদের যে পাকিস্তানে সেই সময় ছিল 5টি রাজ্য, সেগুলোকে বলা হতো প্রদেশ। তাহলে প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা করে নির্বাচন হতো। প্রদেশ থেকে হয় মুখ্যমন্ত্রী, মনে থাকবে, প্রদেশ থেকে হয় মুখ্যমন্ত্রী। আর কেন্দ্রীয় নির্বাচন যখন হয় তখন একদম পুরো সব 28টা জেলায় নির্বাচন হয়, 28টি রাজ্যে নির্বাচন হয় ভারতে। পাকিস্তানেও এরকম 5টি নির্বাচন একসাথে হয়, কিন্তু হওয়ার ফলে কি হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। মনে থাকবে কথাটা তোমাদের? তাহলে প্রদেশে হলে 5টা আলাদা আলাদা, আর কেন্দ্রে হলে সবগুলো একসাথে। ওকে, একটু জানাও। তাহলে এই কেন্দ্রীয় নির্বাচনে যে জিতবে সে কি হবে, পাকিস্তানের ক্ষমতায় চলে যাবে, প্রধানমন্ত্রী হবে। এই জন্য এই নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ এইটার চেয়ে, মনে থাকবে কথাটা? ওকে, তাহলে এই কেন্দ্রীয় নির্বাচনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কেন্দ্রীয় নির্বাচনে মোট কতটি আসন ছিল। আমাদের এই পূর্ব পাকিস্তানের যে আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্বাচনে আসলো তারা কতটি আসন পেল, প্রাদেশিক পরিচয় নির্বাচনের জন্য আমাদের প্রদেশে কতটি আসন ছিল, আর আওয়ামী লীগ কতটি পেল, মনে থাকবে কথাটা? ওকে, ফাইন। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও কি অবস্থা। কেন্দ্রীয় নির্বাচন তো তোমরা বুঝলো কিনা? কেন্দ্রীয় নির্বাচনে আসন ছিল 313টি। কতটি? 313টি। এর মধ্যে ছিল আমাদের 300টি হচ্ছে আহ একদম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আর বাকিগুলো হচ্ছে সংরক্ষিত আসন, মনে থাকবে তোমাদের? তাহলে আমরা বললাম যে
এই যে নির্বাচন যে হলো, তো এর মধ্যে যে কেন্দ্রীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, তো এখানে আমাদের 313টি আসন ছিল। এর মধ্যে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন 300টি এবং সংরক্ষিত আসন হচ্ছে 13টি। এই মিলে মোট আসন কতটি? 313টি। ওকে, ওকে, তোমরা একটু লিখে ফেলো 13টি। ওকে, তাহলে আমাকে বলো এইটার যদি 50% প্লাস 1 পায় তাহলে হয়ে যাবে প্রধানমন্ত্রী এই দল এইখান থেকে সব মিলিয়ে এই 5টি রাজ্যতেই। তাহলে কয়টি পাওয়ার দরকার তোমরা একটু বলো তো? 313টিকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? দরকার হচ্ছে আমাদের 150 হলে 300 হয়, আর 157 হলে তাহলে কয়টা হয়ে যায়? 314টা হয়ে যায়। ওকে ফাইন। 56.5 তো আসলে কিছু হয় না, আমাদের কমেন্ট লিখলে একজন 156.5। ভোট কি আর অর্ধেক হয়? হয় না। তাহলে 157টি হয়। তাহলে আওয়ামী লীগ কতগুলো পেল? আওয়ামী লীগ কতগুলো পেল? 167টি। মনে থাকবে? 167টি পুরো পাকিস্তানের নির্বাচনের মধ্যে। তাহলে কে সরকার গঠন করবে বলো? কে প্রধানমন্ত্রী হবে বলো? আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী? তাহলে বঙ্গবন্ধু ছিল আওয়ামী লীগের মূল নেতা, তাহলে উনি প্রধানমন্ত্রী হবে। ওকে ফাইন। তাহলে কি ঝামেলাটা হলো দেখো এবার। আর প্রদেশে ছিল 310টি। ওকে, 310টির মধ্যে আওয়ামী লীগ একাই পেল 298টি। মনে থাকবে? তাহলে এইগুলো কিভাবে ছিল? 300 প্লাস 10, এখানে হয়ে গেল 288 প্লাস ওই 10টি পেল, আর এখানে পেল হচ্ছে 160টি প্লাস 7টি। তাহলে আমরা কি বললাম? 300টি থেকে 60টি, 13টি থেকে 7টি মিলে হয় 167টি। 300টি থেকে হচ্ছে 300টা মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন প্রদেশের জন্য, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য। আর এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের মধ্যে 300 থেকে 288 আর 10 থেকে 10, তাহলে 298। এখানে কেন্দ্রের তাহলে প্রদেশীয় মুখ্যমন্ত্রী হবে আওয়ামী লীগের, আর জাতীয় একদম পুরো 5টা রাজ্য অর্থাৎ পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগ থেকে। ওকে ফাইন। দেখি তাহলে কি ঘটনা ঘটলো। তোমরা কি এটা কি উঠাইতে পারছো কিনা একটু জানাও, জানাও কুইকলি জানাও, আমাদের সময় শেষ হয়ে আসতেছে। তোমরা একটু জানাও। ওকে, সবাই তো লিখছো, আশা করি তোমরা তোমাদের খাতায় কয়েক পেজ হয়ে গেছে নিশ্চয়ই, এই পর্যন্ত 4-5 পেজ হয়ে গেছে কিনা একটু জানাও। ওকে, তাহলে এবার 1971 সাল। তাহলে এই যে নির্বাচন যে হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ক্ষমতা এবার চলে আসবে কার কাছে? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের থেকে টোটাল যে মেজরিটি পার্টি, তাহলে কে আসলে মেজরিটি পার্টি হিসেবে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ থেকে হচ্ছে আমাদের আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীত্বের দাবিদার, ঠিক না? ওকে, তাই যদি হয় তাহলে এই জাতীয় পরিষদে একটা অধিবেশন ডাকতে হবে, ঠিক না? অনুষ্ঠান তো হবে মূলত, তাই না? অধিবেশন ডাকতে হবে। তাহলে অধিবেশন ডাকা হবে কবে? 3রা মার্চে। কে ঘোষণা দিল এটা? সেই যে সামরিক শাসক। তোমাদেরকে একটা কাহিনী তো বলে দিলাম অনেক আগেই, তারপরে আবার একটু বলে দেই। এই যে 1969 সালে যে আমাদের গণ অভ্যুত্থান হলো, এর ফলাফলটা কি হলো বলতো? তোমাদেরকে আমি একটা বলে দিচ্ছি যে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পেল। আর একটা বড় ঘটনা ঘটে গেছে। সেই যে 1958 সালে যে আইয়ুব খান ক্ষমতায় আসলো, 1969 সালের এই যে আমাদের 23 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু মুক্তি পেল এবং 25 মার্চ আইয়ুব খানের বিদায় হয়ে গেল। হ্যাঁ, তখন তিনি আসলো কে? নতুন প্রেসিডেন্ট শাসক আসলো ইয়াহিয়া খান। মনে থাকবে? ইয়াহিয়া খান বলল এই 3রা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন বসবে। কোথায়? ঢাকায়। কোথায়? ঢাকায়। এই 3রা মার্চ অধিবেশনটা বসার কথা ছিল, কিন্তু 3রা মার্চ আসার আগেই, মনে থাকবে, 1 মার্চ 1 মার্চে এই অধিবেশনটাকে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত, মনে থাকবে তোমাদের? বোঝা গেছে নাকি যায় নাই? স্থগিত ঘোষণা করা হলো যে হ্যাঁ 3 মার্চের অধিবেশন হবে না। কবে ঘোষণা করা হলো? 1 মার্চ। এই তো পূর্ব পাকিস্তানের মানুষজন মহা খেপা হয়ে গেল। তাহলে তারা কি করলো? এবার কর্মসূচি দিয়ে দিল 2রা মার্চ কর্মসূচি। 2রা মার্চ মনে থাকবে? তাহলে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের কলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। পতাকা উত্তোলন করলো
তারপর হচ্ছে 3রা মার্চ কি হলো, পল্টনে জনসমাবেশ হলো। এই 3রা মার্চে যেহেতু ওরা অধিবেশন দিলই না, তখন থেকে বঙ্গবন্ধু পল্টন ময়দানে একটা জনসভা করলেন। কোন ময়দানে? পল্টন ময়দানে কি করলো? জনসভা। এই জনসভায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হলো। স্বাধীনতার ইশতেহার মনে থাকবে কথাটা তোমাদের, স্বাধীনতা ইশতেহার। হ্যাঁ, এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেওয়া হলো। খুবই ইম্পর্টেন্ট কথা, জাতির জনক উপাধি কে দেয়? ভাই আসম আব্দুর রব। এখন তোমরা জানো এই লোকটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, আসম আব্দুর রব, তোমরা বই খুললেই পেয়ে যাবে এগুলো। হ্যাঁ, আর স্বাধীনতা ইশতেহার কে ঘোষণা করলো? ভাই শাহজাহান সিরাজ, মনে থাকবে নামটা, কিছুদিন আগে উনি মারা গেছে। হ্যাঁ, ভাই শাহজাহান সিরাজ। ওকে ফাইন, তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এবং তখন থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল। কি আন্দোলন? অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন শুরু। তোমরা কি এইটুকু কি বুঝতে পেরেছো কিনা? একটু জানাও, কুইকলি জানাও, একটু জানাও। তাহলে 3 মার্চে যে অধিবেশন ডাকার কথা ছিল সেটা 1 মার্চে স্থগিত হয়ে গেল। ফলে 2 মার্চে জাতীয় পতাকা আমাদের প্রদর্শন করা হলো কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং বিক্ষোভ দেখানো হলো। 3 মার্চে জনসভা আয়োজন করা হলো। ফলে সেখানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হলো। ইশতেহার কেন পাঠ করা হলো? যাতে করে এই ইশতেহার হচ্ছে আমাদের সামনের সময়গুলোতে আমরা কিরকম আন্দোলন করব, কেমন আমরা আর পাকিস্তানি নির্দেশ মানবো না, তারা আমাদের ক্ষমতা এরকম হস্তান্তর করতে টাল বাহানা করে, মনে থাকবে তো। ফলে কি হচ্ছে, আমরা 3 মার্চে ওই অসহযোগ আন্দোলন শুরু করলাম। আমরা তাদেরকে আর কোনো ধরনের সহায়তা দেবো না, মনে থাকবে। ওকে ফাইন, দেখি এবার কি হয়। কি মুছে দেবো কিনা? মুছে দেবো, লেখা হয়ে গেছে কিনা একটু জানাও। ওকে, সময় হয়ে গেছে আমাদের, তাহলে আমরা মুছে দিলাম। ওকে, তাহলে এই যে 3 মার্চ বঙ্গবন্ধু এবার কি করলো? 7 মার্চ সেই বিখ্যাত ঐতিহাসিক ভাষণ। হ্যাঁ, কোথায়? রেসকোর্স ময়দানে, বর্তমান কি নাম? সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দানে ভাষণ কেমন? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে 7 মার্চের ভাষণ নিয়ে, তোমরা পড়ে নিবা। হ্যাঁ, 7 মার্চের ভাষণ বঙ্গবন্ধু কখন শুরু করলো? 3টা 20 মিনিটে, কোথাও কোথাও লেখা আছে 3টা 2 মিনিটে শুরু করলো। ভাষণের ডিউরেশন ছিল কতক্ষণ? প্রায় 18 মিনিট। তারপর হচ্ছে বঙ্গবন্ধু এই ভাষণ 4টি দফা দিয়েছিল। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, 4টি দফা। 4টি দফা দিয়েছিল। কি কি এগুলা? এগুলো তোমার বইতেই দেখবা। যে ধরো তখন সেনা শাসন চলছিল, সামরিক আইন প্রত্যাহার করতে হবে। তাহলে সেনা শাসন চললে সেনাবাহিনী বাইরে থাকে। 2 নম্বর দফা ছিল সেনাবাহিনীকে তাদের ব্যারাকে ফেরত যেতে হবে। 3 নম্বর হচ্ছে গণহত্যা হয়েছিল যেভাবে সেভাবে তার সুষ্ঠু তদন্ত করতে হবে। এবং জনগণের প্রতিনিধি যারা হলো 1970-এর নির্বাচনে, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এগুলো বইতে লেখা আছে। হ্যাঁ, তোমরা পেয়ে যাবো। তো এই 4 দফা দিয়ে দিয়ে দিল। তাহলে 7 মার্চের মাধ্যমে আন্দোলন শুরু হয়ে গেল। এবং তোমরা জানো যে বঙ্গবন্ধু বলছিল যে আমি এদেশের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। তার মানে উনি প্রধানমন্ত্রী হবার সরাসরি যোগ্য, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। এই জন্য বলছিল আমি এদেশের মানুষের অধিকার চাই। অধিকার আদায়ের জন্য আমাদের কি হয়ে গেল? এই যে 7 মার্চ থেকে পুরো দমে আন্দোলন শুরু হয়ে গেল। কেমন? স্বাধীনতার পরোক্ষ ভাষণ কিন্তু দিয়ে দিলেন তিনি, প্রত্যক্ষ ভাষণ এখনো আসে নাই। কেমন? তাহলে দেখি তারপর কি হয়ে গেল। তারপর আমাদের 19 মার্চ, এটা মাথায় রাখবা তোমরা। 19 মার্চ হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। হ্যাঁ, জয়দেবপুরে হচ্ছে সেনা এবং সাধারণ মানুষের মধ্যে, পুলিশের মধ্যে একটা সংঘর্ষ হলো। গাজীপুরের জয়দেবপুরে। হ্যাঁ, মনে থাকবে। ওকে ফাইন। তারপর 23 মার্চ, খুব ইম্পর্টেন্ট ডেট। 23 মার্চ কি হইলো? পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস ছিল। কেন পাকিস্তান এই 23 মার্চে কি হলো? তাদের 1956 সালের 23 মার্চ হচ্ছে সংবিধান গৃহীত হয়েছিল। ফলে সেটাকে বলে প্রজাতন্ত্র দিবস। তাহলে 23 মার্চ তো যে কোনো বছরেরই প্রজাতন্ত্র দিবস। 1971 সালে যখন 23 মার্চ আসলো, কি বলে আমাদের এই প্রজাতন্ত্র দিবসে যেটা করা হয় সেটা হচ্ছে যে পুরো দেশে
গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ওই কেন্দ্রীয় পতাকা উত্তোলন করতে হয়। কিন্তু এখন আমরা যেহেতু তাদেরকে হেল্প করতেছি না, আমরা আমাদের পত্রিকা আমরা আমাদের পতাকা হচ্ছে উত্তোলন করলাম, কেমন? তো এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের আসলে মর্যাদাকে উত্তীর্ণ করলাম, উপরে উড্ডীন করলাম, কেমন? ফলে কি হয়ে গেল, এই আমাদের 23 মার্চ পাকিস্তান প্রজাতন্ত্র দিবসে বঙ্গবন্ধু নিজের বাড়িতে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। হ্যাঁ, তারপর 25 মার্চ এই 25 মার্চ কি হলো, স্বাধীনতার ঘোষণা আসলো। তোমরা জানো সবাই আমাদের স্বাধীনতা দিবস কবে, 25 মার্চ। এবং বঙ্গবন্ধু যখন রাত্রে ঘোষণা দিল প্রায় 12:30টার দিকে, তখন যে ইংরেজিতে ভাষণটা ছিল, কেমন কি ভাষণটা ছিল, যে দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ to resist the Pakistan occupation army to the last. Your fight must go on until the last soldier of East Pakistan is expelled from the soil of Bangladesh and final victory is achieved. অর্থাৎ ইহাই হয়তো আমার শেষ বার্তা। তো প্রত্যেকটা জনগণকে বঙ্গবন্ধু আহ্বান করতেছে পাকিস্তানি দখলদার বাহিনীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে, কেমন? এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানের সর্বশেষ সেনাটিও বাংলাদেশের মাটি থেকে উৎখাত না হয়। ওকে, ফাইনাল ভিক্টোরি ইজ অ্যাচিভড, এবং সর্বশেষ জয় যতক্ষণ পর্যন্ত আমাদের না আসে। তারপর বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হলো, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো, তাইলে স্বাধীনতার ভাষণ আসলো, তাই তো? স্বাধীনতার ভাষণ, বঙ্গবন্ধু গ্রেপ্তার। বঙ্গবন্ধুকে যে অপারেশনের মধ্য দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম হচ্ছে অপারেশন বিগ বার্ড, মনে থাকবে? অপারেশনের বিগ বার্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো এবং অপারেশন সার্চলাইট চালানো হলো সেই রাতেই। অপারেশন বিগ বার্ড। আর একটা কি হলো বলো, তোমরা বলো, একটু কমেন্টে লিখো এই দুইটা অপারেশনের নাম। অপারেশন সার্চলাইট। হোপফুলি ক্লিয়ার টু অল। তাহলে অপারেশন বিগ বার্ড বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো এবং অপারেশন সার্চলাইট সাধারণ মানুষের মধ্যে গণহত্যা চালানো হলো। তাহলে গণহত্যা দিবস কবে? 25 মার্চ। ওকে, এই যে আমাদের গণহত্যা দিবস 25 মার্চ হয়ে গেল, তাহলে দেখি এরপর আমাদের কোন দিকে যাওয়া যায়। দেখো তোমরা একটু, আমরা 25 মার্চ এখানে শেষ করে দিলাম। এরপর কি হলো আমাদের 10 এপ্রিল, খুবই ইম্পর্টেন্ট ডেট। 10 এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হলো, যেটাকে বলি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এইখানে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে। হ্যাঁ, এগুলো তোমরা সব দেখবা বই থেকে। হ্যাঁ, আমি তোমাদের একটু বলে দিই যে কি কি দেখবা। তো এইখানে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হলো, এবং এই মুজিবনগর সরকারের কারা কারা প্রতিনিধি ছিল এটা পরীক্ষা আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো পাকিস্তানের কারাগারে বন্দী, তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এবং তিনি পাকিস্তানের কারাগারে বন্দী। আর উপরাষ্ট্রপতি হিসেবে কে? সৈয়দ নজরুল ইসলাম, উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। তার প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। তারপর অর্থমন্ত্রী কে? ক্যাপ্টেন মনসুর আলী। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কে? AHM কামরুজ্জামান। আইনমন্ত্রী কে? আমাদের হচ্ছে খন্দকার মোশতাক। মনে থাকবে এই 6 জনের নাম, 1 2 3 4 5 6। এটা খুবই তোমরা মনে রাখবা। 17 এপ্রিল, এই 17 এপ্রিল কি হইলো? এই মুজিবনগর সরকারের শপথ। আর এখানে কি হলো? মুজিবনগর সরকার গঠিত হয়েছে, মনে থাকবে কথাটা।
এগুলো তোমরা জানো সবাই। মুজিবনগর সরকার গঠিত হলো এবং ওই মুজিবনগর সরকারের শপথ এই 17 এপ্রিলে। ওকে ফাইন। এবার আসো মুক্তিযুদ্ধের 3টা ঘটনা। এই মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট চালানো হয়েছিল। কারা চালাইছিল এটা? এই যে আমাদের বাঙালিরা। কোথায়? পাকিস্তানি সৈন্যদেরকে আক্রমণ করার জন্য। হ্যাঁ, এই যে জলপথে আক্রমণ। তারপর হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড এর একটা কবিতা লিখছিল। হ্যাঁ, কে? অ্যালেন গিন্সবার্গ নামে একজন কবি, মার্কিন কবি। তিনি এসেছিল আমাদের ওই যে কলকাতা দিয়ে যশোরের দিকে এসেছিল। এসে উনি দেখলো যে মিলিয়ন সব মানুষ সেখানে না খেয়ে আছে, তাদের দুর্দশা। হ্যাঁ, তো এটা দেখে উনি এই কবিতাটা লিখলো। এবং আমেরিকায় কয়েকজন আমাদের বাংলাদেশি এবং সেই সাথে আমেরিকান শিল্পী তারা কি করলো, একটা কনসার্ট করলো, কনসার্ট ফর বাংলাদেশ। এর মাধ্যমে কি হয়ে গেল, আমাদের মুক্তিযুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছিল। কেমন? তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো যে এগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তো এর মধ্যে আবার আরো কয়েকটা পয়েন্ট লিখি। হ্যাঁ, 11টি সেক্টর ছিল আমাদের মুক্তিযুদ্ধে। কতটি সেক্টর? 11টি সেক্টর। তারপর হচ্ছে 7 জন বীর শ্রেষ্ঠ যুদ্ধ করছে আর কি। 7 জন বীর শ্রেষ্ঠ। এই সেক্টর এবং সেক্টর কমান্ডার গুলোর নামগুলো একটু তোমরা মুখস্থ করবা। এটা হচ্ছে গাইডলাইন। সেক্টর কমান্ডার 7 জন বীর শ্রেষ্ঠ ছিল। কেমন? তারা যুদ্ধ করলো। তাহলে এদের মধ্যে প্রথম শহীদ কে? মনে রাখবা তোমরা। প্রথম শহীদ প্রথম শহীদ কে আর শেষ শহীদ কে? এটা তোমাদের হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে দিবা। খুবই সিম্পল, তথ্য বের করে নিবা। প্রথম শহীদ কে, শেষ শহীদ কে। ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের 14 ডিসেম্বর, খুবই ইম্পর্টেন্ট ডেট। 14 ডিসেম্বর কি হয়েছে? বুদ্ধিজীবী হত্যা দিবস। আর 16 ডিসেম্বর তো আমাদের জয়। কয়টা? 4:31 বিকেল। হ্যাঁ, 4:31 93,000 সৈন্য কোথায়? ওই যে রেসকোর্স ময়দানে। কেমন? চৌরাদ উদ্যানে পাকিস্তানি বাহিনীরা আত্মসমর্পণ করলো। হ্যাঁ, তো পাকিস্তানি বাহিনীদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিল? জেনারেল জগজিৎ সিং অরোরা। কেমন? আর ভারতীয় বাহিনীদের পক্ষে আর আমাদের আমাদের পাকিস্তানি বাহিনীদের পক্ষে কে দিল? একে খান নিয়াজি। কেমন? তো ফলে তারা পরাজিত হয়ে গেল। আলটিমেট আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে বাংলাদেশের ইন শর্ট ইতিহাস। হ্যাঁ, তো এর মধ্যে আরেকটা শব্দ তোমরা লিখে নাও, যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ভারত আমাদের এইখানে সহায়তা করছে। 21 নভেম্বর। হ্যাঁ, 21 নভেম্বর 1971 বাংলাদেশের যে সৈন্য সেনাবাহিনী সেটার সাথে ভারতীয় সেনা যুক্ত হয়ে যৌথ বাহিনী কি করলো? আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিপক্ষে যুদ্ধ করলো। ফলে তা খুব তাড়াতাড়ি, দেখো নভেম্বর থেকে ডিসেম্বরে খুব তাড়াতাড়ি আমরা বিজয় অর্জন করে ফেললাম। ঠিক আছে, এই গেল আমাদের ইতিহাস। তো তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? খাতায় কি তুলতে পারছো কিনা একটু জানাও কুইকলি। হ্যাঁ, এগুলো ডিটেল। আমি তো লিখিত। ওকে, তোমরা কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। একদম সবাই জানাও। হ্যাঁ, সবার জন্য এই নম্বর আমাদেরকে অর্জন করতে হবে। হ্যাঁ, ওকে। ওয়েল, তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক যেসব ব্যাপার, অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। এটা খুব ইম্পর্টেন্ট পড়বা তোমরা। আন্তর্জাতিক
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, হ্যাঁ এটা কেমন জিনিস? এই জিনিসটা হচ্ছে খুবই ভাইটাল, হ্যাঁ ইম্পর্টেন্ট। কোন অর্থে? বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করলো, তো একটা দেশের কি কি লাগে? একটা দেশের লাগে হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, তারপর হচ্ছে আমাদের সরকার, এবং কি লাগে? সার্বভৌমত্ব লাগে। তাহলে ফলে একটা রাষ্ট্র হয়, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে। তো স্বীকৃতি না হলে তো কিছু হয় না। তাহলে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে কতটি দেশ? এ পর্যন্ত প্রায় 150টি দেশ স্বীকৃতি দিয়েছে। এবং বাংলাদেশ কি করলো? ধীরে ধীরে আন্তর্জাতিক সংগঠনগুলোতে সদস্য হলো। 1972 সালে কমনওয়েলথের সদস্য হলো। কত সালে? কমনওয়েলথ কমনওয়েলথের সদস্য 1972 সালে, হ্যাঁ। তারপর হলো ন্যাম নামে একটা সংগঠন আছে, নন অ্যালায়েন্স মুভমেন্ট। এটাতে সদস্য হয়েছে কবে? 1973 সালে, হ্যাঁ। ওআইসি তে সদস্য হলো কত? 1974 সালে। মানে কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আর ইউনাইটেড নেশন, হ্যাঁ ইউএনএ সদস্য পদ হয় 1974। এগুলো জানলেই চলবে, মনে থাকবে কিনা জানাও, তোমরা কুইকলি জানাও। দেখো এই 4টা জিনিস লিখছি আপাতত, হ্যাঁ। তোমরা কি আসো? সবাই আসো? এটা জানাও। ডিইউ তে মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড আপনার পার্সোনাল নাম্বারটা দেবো। হ্যাঁ দিয়ে দেবো, একটু পরেই দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, দেখো এই পর্যন্ত ক্লিয়ার। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে যাচ্ছে, এবং বাংলাদেশ জাতীয় পর্যায়ে ধীরে ধীরে কি হচ্ছে? উন্নতি করতেছে। কেমন? ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ইতিহাস একদম ক্লোজ। তোমরা আশা করি ভিতরের গুলো সব পড়ে ফেলবা। এবার আসো বাংলাদেশের ভূগোল, হ্যাঁ। এইটা থেকে আমরা আগামী লেকচারে শুরু করব বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, অর্থাৎ বাংলাদেশের আশেপাশে কারা আছে। বাংলাদেশের পাশে হচ্ছে 2টি রাষ্ট্র আছে, বাংলাদেশ একটা আমাদের, এবং এর পাশে কারা কারা আছে? আমাদের সীমান্তবর্তী দেশ ভারত এবং মায়ানমার, ঠিক আছে। ভারতের 28টি রাজ্য অলরেডি বলে দিলাম। তাহলে 28টি রাজ্যের মধ্যে ভারতের 28টি রাজ্যের সাথে আমাদের কয়টি সম্পর্ক আছে? 5টি। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। তারপর মায়ানমারের যে রাজ্য আছে, এদের মধ্যে কয়টি রাজ্য আমাদের সাথে যুক্ত? মাত্র 2টি, চীন এবং রাখাইন রাজ্য। সেই মানে চীন যেটাকে বলে আর কি। তো রাখাইন থেকে আমাদের এই যে রোহিঙ্গা সংকট উৎপত্তি, একটা ঝামেলা হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে কয়টি জেলা? 64টি। এদের মধ্যে কয়টি ভারতের সাথে, কয়টি মায়ানমারের সাথে যুক্ত? এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তারপর আমাদের সাথে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে আমাদের এই যে আমরা জানি যে সমুদ্র বিজয় হয়ে গেছে। তোমরা যখন প্রাইমারিতে পড়ো তখন দেখছো নিশ্চয়ই 2012 সালে এবং 2014 সালে যথাক্রমে মায়ানমার এবং ভারতের সাথে আমরা সমুদ্র বিজয় করলাম। তারপর 2015 সালে বিখ্যাত ঘটনা ঘটে গেল, তখন তোমরা মনে হচ্ছে হাই স্কুলে। কি হলো সেটা? ছিটমহল বিনিময় হলো। তাহলে আমাদের এখানে সীমান্ত সমস্যা সমাধান হয়ে গেল। কেমন? তো এইসব জিনিস আমরা দেখবো ধীরে ধীরে আগামী ক্লাসে। তারপর দেখবো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী কি কি জিনিস? জাতীয় পতাকা, সঙ্গীত, প্রতীক, জাতীয় মনোগ্রাম, কেমন? এইসব জিনিস আমরা দেখবো। তবে বাংলাদেশের জনসংখ্যা এবং বাংলাদেশের উপজাতি, এটা দেখবো আর কি, হ্যাঁ। তাহলে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি দেখবো। তারপর দেখবো হচ্ছে বাংলাদেশের সীমান্ত, সীমানা দেখবো, জনসংখ্যা দেখবো, উপজাতি দেখবো। হ্যাঁ, এই ভৌগোলিক সীমানার সাথে আরেকটা লিখো, আবহাওয়া এবং জলবায়ু। আচ্ছা, তোমরা কি সিলেবাসটা পেয়েছো কি না? তোমাদের ফার্স্ট লেকচারে কি কি পড়ানো হবে একটু তোমরা জানাও তো কুইকলি। না হলে তোমাদেরকে তো আসলে বোঝানো যাবে না যে আসলে কি কি আজকে পড়ানো ছিল আর কি কি পড়াইলাম। কেমন?
একটু জানাও, কুইকলি জানাও। আমরা এখন ক্লাসটা শেষ করব, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু জানাও। জি পেয়েছি। তাহলে ফার্স্ট লেকচারে কি কি ছিল, তার সাথে কি আজকে কিছু মিল আছে? যা আলোচনা করছি এবং যা আলোচনা করা হবে, যা বলে দিলাম এতক্ষণ, একটু জানাও, কুইকলি জানাও সিলেবাসের সাথে কি মিল আছে কিনা। ঠিক আছে?